চাকরির যদি আমি বলি বাজার, চাকরির বাজার এতটা দৈন্যদশা, সেখানেও প্রায় একাধিক, প্রায় হাফ ডজন চাকরি উনি পেয়েছেন। টাইম ডিউরেশনটা ইকুয়াল বলবো না, বাট ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়তাম, যেটা লকডাউনের আগে আমার ক্ষেত্রে হয়নি। লকডাউনের সময় পেয়েছি, সারাদিন বা যতক্ষণ এনগেজ থাকা যায় পড়েছি। তোমার কি মনে হয় এই চাকরিতে জয়েন করে যোগদান দেওয়ার পর সমাজের ক্ষেত্রে কতটা ইতিবাচক প্রভাব ফেলা যায় বা কতটা ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব? আর নাগপুরে কাজের চাপ কম আমি বলবো না, আমি নিজে ইনভেস্টিগেশন ইউনিটে ছিলাম, ডিআই, যেটাকে চলতি কথায় ডিআই বলে, ডিআই ইনভেস্টিগেশন, সেখানে ছিলাম। তো সেখানে কাজের চাপ মডারেট ছিল, রেড সার্চে যেতে হতো। এই মুহূর্তে লাস্ট কি সিনেমা দেখেছো যেটা তোমার খুব ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো লেগেছে, তোমার মনে হচ্ছে যে বেশ তুমি মজা পেয়েছো, উপভোগ করেছো সিনেমাটা দেখে? সাইয়ারা। আমি এটাই বলছিলাম, তুমি সাইয়ারা দেখেছো? ভালো লাগছে, ইট ইজ গুড মুভি, ইট ইজ এ গুড মুভি। আজকে জিজ্ঞেস করে 2023-এ এই অ্যাওয়ার্ড কে পেয়েছে, সেখানে 2022, 2021-এর অ্যাওয়ার্ডই দারুণ কথা বলেছো। এটা কিন্তু বিশেষ পরীক্ষায় অনেকেরই একটা সমস্ত অ্যাসপিরেন্ট থাকে যে আমি 23-এ পরীক্ষা দিচ্ছি, 23-এরটা পড়ে চলে গেলাম, প্রশ্ন এসে গেল 2021-এ। মেরিট লিস্টে নিজে নামটা দেখতে পেলে তুমি জানলে যে তুমি সফল। সেই অভিজ্ঞতাটা, সেই মুহূর্ত, সেই মাহেন্দ্রক্ষণটা সম্পর্কে কিছু বলো। তোমার কি ফিল হয়েছিল? তোমার মাহেন্দ্রক্ষণ কিছুই না, অফিসে খাওয়াতে হয়েছে, কিছু পয়সা বেরিয়ে গেছে, আর কিছু না। কিছুদিন আগে, প্রায় 10-15 দিন আগে আমরা ইনস্টাগ্রামের রিলে, ইউটিউবের শর্টসে দেখেছি যে এসএসসি সিজিএল পরীক্ষা বাতিল হয়েছে এবং তার প্রতিবাদে সমস্ত সিজিএল অ্যাসপিরেন্টরা এবং তাদের টিচাররা দিল্লির রাস্তায়। স্কুল সার্ভিস কমিশন এই রাজ্যে কী অবস্থায় রয়েছে সেটা সর্বজন বিদিত। ডাব্লিউবিসিএস পরীক্ষা প্রায় 2 বছর হলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া কোনো নোটিফিকেশান এখনও আসেনি। তো এই যে একটা সময়ের মধ্যে দিয়ে সকলে যাচ্ছে, অ্যাসপিরেন্টরা যাচ্ছে, সেটা কেন্দ্র সরকারের পরীক্ষা হোক বা রাজ্য সরকারের পরীক্ষা, চারদিকে একটা দিশেহারা দশা। মানে অনেকেই হয়তো 2 বছর আগে একটা সরকারি চাকরির লক্ষ্যে পড়াশোনা প্রস্তুতি পর্ব শুরু করেছিল, তারা আজকে হয়তো এই মাঝপথে এসে ছেড়ে দিয়েছে, তারা হতাশ, এবং হতাশ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তো আজকে আমরা, আমাদের সঙ্গে স্টুডিওতে এমন একজন উপস্থিত রয়েছে যিনি এরকম একটা সময়, এরকম একটা অন্ধকার সময় যখন চাকরির যদি আমি বলি বাজার, চাকরির বাজার এতটা দৈন্যদশা, সেখানেও প্রায় একাধিক, প্রায় হাফ ডজন চাকরি উনি পেয়েছেন। সেটা কেন্দ্রীয় সরকারের মাল্টিটাস্কিং স্টাফ থেকে শুরু করে একেবারে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদের পরীক্ষা ডাব্লিউবিসিএস, এই অবধি তার রেঞ্জ। তো এমন একজনকে পেয়ে দ্রোণাচার্য স্টুডিওতে আমরা খুবই গর্বিত। তো প্রথমেই আমি আপনাদের সঙ্গে, দর্শকদের সঙ্গে, অ্যাসপিরেন্টদের সঙ্গে আলাপ করে দিতে চাই। আমার ডান দিকে রয়েছে সিদ্ধান্ত ঘোষ, শ্রী সিদ্ধান্ত ঘোষ। উনি ডাব্লিউবিসিএস 2022 পরীক্ষায় অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার পদে 3 নম্বর স্থান অধিকার করেছেন। তো আমরা দ্রোণাচার্যের পক্ষ থেকে প্রথমেই উনাকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তার এই সাফল্যের জন্য, এবং নমস্কার। এবং তাকে আমরা দ্রোণাচার্যের তরফ থেকে এই সামান্য পুষ্পস্তবক এবং আমাদের ট্র্যাডিশনাল খাদা পুড়িয়ে ওয়েলকাম করে নিচ্ছি আমাদের এই আজকের এই পডকাস্টে। ঠিক আছে, নমস্কার। তো সিদ্ধান্ত, মানে আমার সঙ্গে রয়েছে শ্রী সিদ্ধান্ত ঘোষ। এবার আমি একটা ডিসক্লেমার আগেই দিয়ে রাখি সকলকে, যে যারা এই পডকাস্টটা দেখবে তাদের মনে হতে পারে যে কেন আমি এরকম ইনফর্মাল হতে কথা বলছি। তার কারণ সিদ্ধান্ত ঘোষ, আমার পাশে যিনি বসে রয়েছেন, তিনি বর্তমানে আমার কলিগ, আমরা একই অফিসে পাশাপাশি টেবিলে চাকরি করি। তো এখানে যে আলোচনাটা করবো সেটা অবভিয়াসলি ইনফর্মাল ওয়েতে একটা আড্ডা দেবো আমরা, এবং এই আড্ডাটা সমস্ত অ্যাসপিরেন্টের জন্য খুব উপযোগী হবে বলে আমি মনে করি। এবং সিদ্ধান্ত বর্তমানে রেভিনিউ অফিসার পদে বিএলআর অফিস হলদিবাড়িতে কর্মরত। তো আমি সরাসরি সিদ্ধান্তের কাছে চলে যাচ্ছি এবার। তো সিদ্ধান্ত, প্রথমে যে প্রশ্নটা, যে আমি যেটা করবো, যে মানে তোমার এই চাকরিটা পেয়ে কেমন লাগছে, সাফল্য, এই যে গতানুগতিকভাবে আমরা ওই কথায় যাব না, আমরা নিছক আড্ডা দেব। তো প্রথমে আমার যে প্রশ্নটা রয়েছে, তুমি এই যে চাকরি ছাড়া কি কাজ করো, কি করতে ভালো লাগে তোমার? চাকরি ছাড়া আমি ঘুরতে ভালোবাসি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। মানে যেহেতু আমার অ্যাট প্রেজেন্ট নর্থ বেঙ্গলে পোস্টিং, তো নর্থ বেঙ্গল ইটসেলফ ইজ এ ট্যুরিজম হাব। আর বাকি সময়ে, অবসর সময় বই পড়ি, গল্পের বই। এখন তো পূজাবার্ষিকী চলে এসছে, পূজাবার্ষিকী, আনন্দমেলা বা আরও যেসব ম্যাগাজিন আছে সেগুলো পড়ি। টুকটাক কাজ থাকে সেগুলো করি, ব্যাস এই করে সময় কেটে যায়।
বা এই নিজেকে এনগেজ রাখাটা খুব জরুরি আউট অফ মানে অফিস। আর যেহেতু সবারই কম বেশি বাইরে পোস্টিং, ঘরের কাছে ঘরের খেয়ে মানে বাড়ি যাওয়া আসা করছে এরকম এমপ্লয়ির সংখ্যা খুবই কম। তো আউট অফ অফিস, আউট অফ হোম নিজেকে এনগেজ রাখা খুব জরুরি। হ্যাঁ একদমই তাই। এবার তুমি যেটা বলছো তুমি ঘুরতে ভালোবাসো, কোনো পার্টিকুলার প্লেস যেটা তুমি এক্সপ্লোর করতে চাও এখনো পারোনি? এখনো পারিনি। হ্যাঁ, দার্জিলিং এ তো অনেক অফবিট জায়গা আছে। আচ্ছা, তোমার অফবিট ট্যুরিজম ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে এবার আমি একটা প্রশ্ন রাখছি, সেটা হলো তুমি তো এতগুলো চাকরি পেয়েছো, একবার তুমি যদি বলো তুমি কোন কোন চাকরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, সেটা যদি তোমার মুখে তুমি বলে দাও আমার অ্যাসপিরেন্ট বন্ধুদের জন্য। আচ্ছা, আমি এসএসসি এমটিএস 2019-এর রেজাল্ট বেরিয়েছে 2021 সালে, সেখানে মাল্টিটাস্কিং স্টাফে সিলেক্টেড হই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মহারাষ্ট্রে নাগপুরে। তো সেখানে 2 বছর সার্ভিস করি। তো ইন দ্য মিন টাইম 2022 সালে ওই এসএসসি ফেজ 7 সিলেকশন পোস্টে ওই ওয়েটিং লিস্টে, ফার্স্ট ওয়েটিং লিস্টে আমার দুটো পোস্টে সিলেকশন হয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে। প্ল্যান্ট প্রোটেকশন এই প্ল্যান্ট কোয়ারেন্টাইন ডাইরেক্টরেট আছে সেখানে, কিন্তু পোস্টিংগুলো একটু অফবিট জায়গায় হয় বলে তো আমি সেখানে জয়েন করিনি। তারপরে আমার ক্লার্কশিপের সিলেকশন হয়। তো হোমকামিং সবার ইচ্ছা থাকে, আর বাইরের পোস্টিং তো সেখানে ক্লার্কশিপে কলকাতায় পোস্টিং পাই ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল ডাইরেক্টরেট, সেখানে চলে আসি। তো আয়কর দপ্তরে 2 বছর কাজ করেছি, তারপরে ক্লার্কশিপে 6 মাস কাজ করে। তো এই ক্লার্কশিপে থাকাকালীনই 2020 ডাব্লিউবিসিএস গ্রুপ সি রেজাল্ট বেরোয়। তো সেখানে আরও হিসেবে রেভিনিউ অফিসার হিসেবে সিলেকশন হয়। তারপরে 2024 সালে আমি আরও হিসাবে জয়েন করি, কুচবিহার ডিস্ট্রিক্ট অ্যালট হয়। তারপরে সেখান থেকে মানে গ্র্যাজুয়ালি হলদিবাড়ি ব্লকে আমি পোস্টিং পাই। তারপরে এখন 2022-এ এটাতে সিলেকশন হয়। ব্যাস। অসাধারণ সাফল্য, মানে এটা কিন্তু যারা শুনছেনও পারে তাদের কাছে মানে এটা বিশাল মানে অনুপ্রেরণার অনুপ্রেরণার বিষয়। কারণ তুমি যে চাকরিগুলো করেছো মানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, একেবারে নিম্ন পদ থেকে আরম্ভ করে উচ্চ পদ, এই টোটাল জার্নিটা কেমন ছিল ইন দ্য সেন্স, মানে প্রস্তুতি পর্বের দিকে যাচ্ছি না, সেই প্রশ্নগুলোতে আমি পরে আসবো। ওভারঅলি যে একটা দীর্ঘদিন 18 সালে প্রস্তুতি শুরু করেছো, আমি দেখছিলাম তোমার বায়োডেটাতে তুমি 14 সালে কলেজে ঢুকেছো, 17-তে পাস করেছো, 18 সালে প্রস্তুতি শুরু করো, এবং তারপরেই মানে 2-3 বছর একটা সময় লাগে প্রত্যেকের প্রিপারেশন ফেজে, তারপরে তুমি একের পর এক চাকরি পেয়েছো। তো সেই দিনগুলো কেমন ছিল? তো প্রিপারেশনের ডেজগুলো তো তোমার রুটিন মানে রোজ নামচা কি ছিল সেটা যদি একবার শেয়ার করো। প্রিপারেশন ডেজ বলতে আমি 2018 সাল থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি। 2018 তারপরে 2019 সালে আমি প্রথম বিসিএস-এ অ্যাপিয়ার করি। আমার এটা 4th অ্যাটেম্প্ট ছিল, 4th ইন্টারভিউ। আমি 2019 সালে প্রিলিমেন যেরকম স্টেজ হয়, তারপরে একটা জিনিস হয় যে লকডাউন মানে করোনার মানে কোভিড টাইম চলে আসে, সব কিছু বন্ধ, সবাই জানে, আমি ওটা নিয়ে বিস্তারিত বলছি না। সেই সময়টাকে আমরা কাজে লাগাই মানে একদম কোর প্রিপারেশন হিসাবে। মানে তখন আমাদের কোনো ইনস্টিটিউটে বা কোনো কোথাও যেতে হচ্ছে না, কোনো সব অফিসও বন্ধ, কোনো কাজও নেই, কোনো পরীক্ষা হচ্ছে না। এবং একটা 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 ট্র্যাডিশন কি ছিল, যখন পরীক্ষা হতো একসাথে অনেক পরীক্ষা হতো। লাইক যখন এসএসসি শুরু হতো, সিজিএর সিপিও ছিল, দিল্লি পুলিশের পরীক্ষা, তারপরে সিএইচএস এর একসাথে হতো, তারপরে আবার মাঝে গ্যাপ। আবার পরে এরকম পিএসসিতে তাই হতো, পিএসসি ক্লার্কশিপ হলো বা মিসলেনিয়াস হলো, সঙ্গে সঙ্গে বিসিএস এ কোনো একটা হয়ে গেল, মানে কন্টিনিউ পরীক্ষা হলো, তারপরে মাঝে গ্যাপ। আর তাতে কি হতো, আমরা যখন এসএসসি পরীক্ষা হতো একটা এসএসসির দিকে ফোকাস থাকতো, যখন পিএসসির পরীক্ষা হতো, আমি ডাব্লিউবিসিএস ইনক্লুড করেই বলছি, মিসলেনিয়াস ক্লার্কশিপ ও মানে প্রিপারেশনটা ব্রেক করতো। তারপরে আবার রেলওয়ে ছিল, মানে যখন রেলওয়ের পরীক্ষা হচ্ছে তার 1 মাস আগে থেকে তো আমি বিসিএস এর উপর ফোকাস করবো না। মানে এটা তখন আমি যেহেতু সার্ভিসে ঢুকিনি, আমার কাছে একটা চাকরি পাওয়া আগে একটা প্রাধান্য ছিল। ডেফিনেটলি প্রশাসনিক পদে যাব, একটা মানে নিজে একটা জব প্রমোশন বা জব আপগ্রেডেশন থাকবে, কিন্তু যেহেতু তখন আমি অ্যাজ এ মানে কি বলবো যে অ্যাসপিরেন্ট হিসেবে প্রিপেয়ার করছি, তো আমার কাছে একটা জব সিকিউর করা, ওয়েদার ইট ইজ ইন হোম স্টেট অথবা বাইরের স্টেট, আমার দরকার ছিল, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এবার লকডাউনের সময় কি হয়, যেহেতু পরীক্ষাগুলো একটা বন্ধ, মানে ওই সাময়িকভাবে বন্ধ মানে একটা বন্ধ ছিল, তো তখন আমাদের কোনো স্পেসিফিক পরীক্ষা বা স্পেসিফিক সিকোয়েন্সে পড়ার ব্যাপার ছিল না। আমরা মানে আমি সব সাবজেক্টেই তখন একদম মানে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে, সেটা ডেসক্রিপটিভ বেঙ্গলি হোক, সিজিএল এ তো সিএইচএস এ এখন ডেসক্রিপটিভ বোধহয় সম্ভবত মনে নেই, এখন বোধহয় উঠিয়ে দিয়েছে মোস্ট প্রবাবলি। তো তখন ডেসক্রিপটিভ রাইটিং হোক, মানে বাংলা হোক, ইংলিশ হোক, সেটা হিস্ট্রি জিওগ্রাফি হোক, ম্যাথ হোক, সব সাবজেক্টে ইকুয়াল
টাইম ডিউরেশনটা ইকুয়াল বলবো না, বাট ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়তাম, যেটা লকডাউনের আগে আমার ক্ষেত্রে হয়নি। লকডাউনের সময় পেয়েছি, সারাদিন বা যতক্ষণ এনগেজ থাকা যায় পড়েছি, যেহেতু বাইরেও বেরোনোর ব্যাপার ছিল না, সারাদিন ঘরে কি করব, বোর হবো, গল্প বইয়া কতক্ষণ পড়বো, তখন চাকরি দরকার, সেটা একটা মেইন কথা। তো সেই জন্য সেইভাবে প্রিপারেশন নিয়েছি, বেশ এই। আর তারপরে যখন এমটিএস এ সিলেকশন হয়ে যায়, তখন সত্যি কথা বলতে যে তখন আমি স্টেট গভর্নমেন্টের দিকেই আসি, কারণ স্টেট গভর্নমেন্টে যার যেখানেই পোস্টিং থাকুক নিজের রাজ্যে, এবং একটা ফ্যামিলি ব্যাপার, হোম কামিংটা একটা ইম্পর্টেন্ট ছিল তোমার কাছে বরাবর। আমি আমার ক্ষেত্রে বলবো, আমি এটা বাকি ক্যামেরার ওপারে যারা দর্শক বন্ধুরা বা যারা অ্যাসপিরেন্ট আছে ওদেরকে আমি এটা মোটিভেট করব না, কারণ অনেকের অ্যাম্বিশন হাই যে আমি সিজিএল এ চাকরি করব, আমি সেন্ট্রালে চাকরি করব, সেটা মেবি চেন্নাইতে হোক, সে আমার হোম কামিং শুনে তাদের কোনো রকম না হয়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যারা হোম কামিং করতে চায় এটা কোনো তাদের কাছে অপরাধ না, সেটা তাদের চয়েস। কেউ চেন্নাইতেও ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরে কাজ করছে, কেউ মানে তার হোম স্টেটেও এলডিসি বা ইউডিসির কাজ করছে। সো যে যেটাতে কমফোর্টেবল, যার যেটা অ্যাম্বিশন, ব্যক্তিগত, কেউ ফ্যামিলি টাইম দিতে চায়, কেউ নিজে একটা এক্সপ্লোরেশন, সবার মাইন্ডসেট আলাদা, এটা ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে। কিন্তু চাকরি পেলে নিজের গ্রাউন্ড মানে বেস প্ল্যাটফর্মটা অনেকটা ক্লিয়ার এবং অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, সেটা খুব দরকার। একদম ঠিক। আচ্ছা, তুমি প্রথমে তাহলে বললে, একটু আগে আমরা শুনলাম যে তুমি 2021 সালে করোনা পরবর্তী টাইমে যখন তুমি এমটিএস পাও, প্রথম পোস্টিং নাগপুরে তুমি জয়েন করো। নাগপুরের অভিজ্ঞতা আগে বলো। এবং নাগপুর মানে তখন তুমি পরীক্ষায় বসোনি, 22 প্রিলিমস হয়নি তার মানে? না, 22 প্রিলিমস পরে হয়, মানে 22 প্রিলিমস হয়েছে 23 সালে জুন মাসে, তখনও হয়নি। তো এই যে সময়টা নাগপুরে তুমি কি করে মানে নিজেকে মেন্টালি, একটা চাকরি পেয়ে যাওয়ার পর অনেকের মধ্যে একটা চলে আসে যে একটা দরকার নেই, একটা হয়ে গেল, আমার তো আরো কিছু পরীক্ষা দেওয়া আছে, সেখান থেকে সাকসেস পেয়ে যেতে পারি, তো সেখানে ওই মেন্টাল স্ট্রেংথটাকে তুমি কি করে ধরে রাখলে? আচ্ছা, আমি সময় তো আছে, আমার কোনো তাড়া নেই, অনেক সময় আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি, তুমি বলো। একদম তুমি বলো। আচ্ছা, 2021 সালে এমটিএস আমি জুলাই মাসে 19 জুলাই আমি জয়েন করি। এবার আমাদের ব্যাচ ছিল, একটু ডিটেইলেই বলি, আমার ব্যাচে যতজন ছিল তার 40% বেঙ্গলি, আমরা 40% বাঙালি ব্যাচ, এবং তাদের মধ্যে অনেকেই এখন সার্ভিসে আছে, কেউ জয়েন্ট ভিডিও আছে, কেউ মিসলেনিয়াসে আছে, কেউ আইসিডিএসে আছেন, তো অনেকেই বেরিয়ে গেছি আমরা, কিন্তু আমাদের মেজরিটি ব্যাচ ছিল বাঙালি ব্যাচ, মানে বাঙালিদের একটা ছিল। এবার সবাই তখন প্রিপারেশন নিচ্ছে, মানে কি একটা জায়গা পেয়ে যাওয়ার পরে এই যে কি বললাম, একটু আগে বললাম যে আগে আমার একটা চাকরি দরকার, আগে আমি চুজ করবো না যে সেন্ট্রাল না স্টেট, কিন্তু যখন পেয়ে গেলাম দেন ইউ চুজ, তখন আমি স্টেট গভর্নমেন্ট চুজ করেছি, তখন একটা প্রেফারেন্স থাকে। এবার একটা জিনিস ভালো, আমার মানে মহারাষ্ট্রে অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্সে 3টে জোন, একটা হচ্ছে নাগপুর, একটা হচ্ছে পুনে, একটা হচ্ছে মুম্বাই। নাগপুর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে জিওগ্রাফিক্যালি কাছে, এবং ভারতের সবচেয়ে ছোট আয়কর জোন, মানে যে রেঞ্জ থাকে ওই আয়কর জোনের সবচেয়ে ছোট হচ্ছে নাগপুর। এখান থেকেও কাছে, যাওয়া আসার সুবিধে কম্পারেটিভলি বম্বে, এই পুনে আর মুম্বাই, যেখানে কাজের চাপ অনেক বেশি। মুম্বাই তো একটা সেপারেট জোন, মানে জিওগ্রাফিক্যালি মুম্বাই ইজ দ্য স্মলেস্ট, বাট কাজের দিক থেকে মুম্বাই ইজ দ্য লার্জেস্ট, কারণ দিল্লির রেঞ্জও কিন্তু মুম্বাইয়ের কাছে, কারণ মুম্বাই ইজ এ ফিনান্সিয়াল ক্যাপিটাল। সেখানে হলে হয়তো প্রিপারেশন নেওয়ার সময়টা আমি কম পেতাম, বাড়ি যাওয়া আসার একটা ব্যাপার তো ছিলই, কারণ অনেকটাই ডিস্টেন্স। আর নাগপুরে কাজের চাপ কম আমি বলবো না, আমি নিজে ইনভেস্টিগেশন ইউনিটে ছিলাম, ডিআই, যেটাকে চলতি কথায় ডিআই বলে, ডিআই ইনভেস্টিগেশন, সেখানে ছিলাম। তো সেখানে কাজের চাপ মডারেট ছিল, রেড সার্চে যেতে হতো, কিন্তু বাকি টাইমে যে খুব বেশি মানে খুব যে পরিশ্রমের কিছু ছিল সেটা না, নর্মাল ওয়ার্ক ছিল, খালি রেড বাদে। এবার আচ্ছা, আমি এখানে সিদ্ধান্তকে একটু আটকাচ্ছি ফ্লোয়ের জন্য। তুমি ফ্লোতে বলে তোমাদের রেট করতে হতো, তো মানে সেই রেটটা কি সিনেমাতে যেমন দেখি সেরকম নাকি একটু ডিফারেন্ট, বা কি তোমার অভিজ্ঞতা? সিনেমাতে যেটা অ্যাকচুয়ালি তোমার অভিজ্ঞতা বলতে, যেটা অ্যাকচুয়ালি যে অজয় দেবগনের সিনেমাতে দেখায়, আমি দু একটা রেট ওরকম যে হয়নি সেটা না, কিন্তু না ওটা ওভার হাইপ, যে গুলি করছে ছাদ থেকে শোনো, ওইসব কিছু করিনি। মানে ক্যাশ কালেক্ট তো ডেফিনেটলি হয়, ঠিক আছে হয়, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে সার্চ অ্যান্ড সার্ভে ইনকাম, যে সিনেমাতে খালি সার্চ দেখায়, একটা যে সার্চ মানে যেগুলো ওই টাকা, আর সার্ভে হচ্ছে আমরা কি করি, এএলসি তেও ফ্যাক্টরি ইন্সপেকশন আছে, ইনকাম ট্যাক্সেও ফ্যাক্টরি ইন্সপেকশন আছে, ঠিক আছে, দুটোর ইয়েটা আলাদা, ঠিক আছে। এএলসিরা দেখবে হচ্ছে, বা লেবার ডিপার্টমেন্ট দেখা হচ্ছে ওয়ার্কারদের হেলথ, তারপরে কাজের পরিবেশ, ইনকাম ট্যাক্স দেখা হচ্ছে যেগুলো ট্যাক্সেশন, অ্যাসেট, এগুলো কত কি আছে, টার্ন ওভার, সেগুলো দেখে। তো সেই জিনিসগুলো যে নর্মাল জিনিস, ঠিক আছে। এবার তারপরে কি হতো যে আমি নাগপুরে প্রিপারেশন করার সময় পেতাম, আর যেহেতু বাঙালি একটা অ্যাম্বিয়েন্স ছিল, আমাদের একজন মানে যিনি একটা জয়েনিং প্রসেসটা করিয়েছেন, ঠিক আছে, যিনি করিয়েছেন, বা শুধু জয়েনিং প্রসেস তো অফিসিয়াল, যে বাড়িঘর দেখা, কোথায় থাকবো, পুরো গ্রুপ সবই একজন বাঙালি ভদ্রলোক, ঠিক আছে। উনি এয়ারফোর্সের মানে
এক্স এয়ারফোর্স এমপ্লয়ি, ডিফেন্স ছিলেন, ঠিক আছে, এখন এক্স সার্ভিসম্যান হিসেবে পেয়েছেন। তো তার একটা মানে কি বলবো যে একটা মানে গাইডেন্স তো থাকি সবসময়, যে ওখানে একজন বাইরের জায়গা, প্রথমবার গেছি, বাঙালি, ঠিক আছে, আমি পশ্চিমবঙ্গে খড়গপুরের লোক, তো আমার কোনো অসুবিধা হয়নি প্রিপারেশন নিতে। এবার তারপরে ওইভাবেই ক্লার্কশিপ হয়ে যায়। এবং হ্যাঁ একটা জিনিস, 2020 না, হ্যাঁ, তো 2020 BCS এর পরীক্ষাটা হয়েছিল বোধ হয় 2021 সালের না 2022 সালের মে মাসে। তো ওই প্রিপারেশনটা আমি কিন্তু পুরো, যেটাতে আমি গ্রুপ সি পেয়েছি এখন সেটা কিন্তু আমার নাগপুরে বসে নেওয়া। তারপরে তো 2021-22 পরীক্ষা, তারপরে তো এক এক করে বেরোলো। তো সেটা প্রিপারেশন নিতে, মানে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করছি, যে যারা বলে যে চাকরি করতে প্রিপারেশন নেওয়া যায় না, এই কথাটা মানে একদম ভুল না, একদম ঠিক না। এটা ডিপেন্ড করে ডিপার্টমেন্টের উপর। ডিপার্টমেন্টে যদি ওয়ার্কলোড কম থাকে, যদি স্টাফ কাম বস, সবাই তো বস না, বস থাকে যারা অফিসার, আর যেমন অনেক সেকশনেও তো অনেক সিনিয়র থাকে, তারা যদি কোঅপারেটিভ হয় বা যদি লোড কম থাকে, সবার সাথে যদি ব্যালেন্স করে, কারোর আজকে অসুবিধা তুমি সামলালে, কারোর আজকে আমার অসুবিধা উনি সামলালো, আজকে এই কাজটা করে আমি একদিন আসছি না, সেই জায়গায় যদি ব্যালেন্স হয়, তাহলে প্রিপারেশন নেওয়ার কোনো ব্যাপার না। এবং আজকালকার দিনে আমি বলছি ওপেনলি, এক্সেপশন থাকবে, এক্সেপশন মাস্ট বি দেয়ার, কিন্তু সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই কোঅপারেশনটা পাওয়া যায়। আমি নিজেও যখন আয়করে ছিলাম MTS এ, আমাকে অনেক সিনিয়র সে অফিসার, মানে সে এসি ডিসি যারা কমিশনার লেভেল তারা হোক, বা যারা ITO তারা হোক, মানে সাপোর্ট শুধু না, মানে ওনারা কেউই চান না যে ছেলে MTS হয়ে থাক। তুমি আয়কর দপ্তরে থাকো, তুমি উৎসাহটা তুমি বরাবর পেয়ে এসছো, তুমি ITI হয়ে এসো, তুমি টিএ হয়ে এসো, তুমি সিনিয়র টিএ তো এখন ইনকাম ট্যাক্সে নেই, ইয়েতে কাস্টমসে নেই ডাইরেক্ট, তো মানে তুমি অন্য পোস্টে এসো, তুমি চাকরি পেয়েছো, ভেরি গুড, কিন্তু প্রিপারেশন যদি ওখানেই স্টপ হয়, তাহলে আবার ওনারা তখন আবার মানে বলতে গেলে পরে একটা কোঅপারেটিভ এনভায়রনমেন্ট সেটা ম্যাটার করে। এবং আজকালকার দিনে 95% অফিসে 5% আমি ওগুলো বলছি না, ঠিক আছে, কিন্তু এই ব্যালেন্সটা আছে। একটা জিনিস বলছি যে মানে নিজেদেরকে কিন্তু মানে কোঅপারেশন করতে হয়। আজকে দাদার আসতে পারলো না, বা স্যারের এখানে অসুবিধে, সেই জায়গাটা আমার যদি কাজ থাকে আমি দেখবো, আমার কাজ যদি না থাকে আমি দেখবো, কিন্তু সেই অ্যাপ্রোচগুলো, এবং সেটা এখন হয়, ম্যানেজ হয় সব ক্ষেত্রেই, তো সবাই তো ডিরেক্ট রিক্রুটে ঢুকছে, ঠিক আছে, প্রমোটি ডিরেক্ট মিশে, অসুবিধা নেই। সেটা স্টেট গভর্নমেন্টেও তাই। আর স্টেট গভর্নমেন্টে তো মানে এখন তো অনেক সুযোগ সুবিধা আছে, যেমন যারা BCS এ একবার পেয়ে যায়, সেবার মানে সেখানে NOC রিলিভ হোক বা অনেক কিছু হোক, সেগুলো অসুবিধা কিছু হয়। প্রিপারেশন নিয়ে মোট কথা যদি যারা, হ্যাঁ তবে এইটা ঠিক যে যারা ফ্রেশার একদম, তাদের সময়টা অনেকটাই বেশি পায়, এইটা একটা আমি বলবো যে এটা ফ্যাক্ট। আর যারা চাকরি করে তাদের মাথায় ফিনান্সিয়াল সিকিউরিটিটা থাকে, দুটো অ্যাসপেক্টে। আমি একবার আমার যারা অ্যাসপিরেন্ট বন্ধু যারা ওখানে ওপারে দেখছে, পর্দার ওপারে, তাদেরকে বলবো, যারা চাকরি করছো, আরেকটা বড় উচ্চ পদে যেতে চাও, আমার মনে হয় স্যার যে কথাগুলো বললেন এখানে, সেটা তাদেরকে আবার নতুন করে প্রিপারেশন শুরু করতে উদ্বুদ্ধ করবে এবং মোটিভেট করবে। এবার যাই হোক, আমি আবার আলোচনায় ফিরে আসি। আমি তোমাকে একটা প্রশ্ন রাখছি, এবার BCS এ ঢুকে যাচ্ছি। আচ্ছা BCS পরীক্ষা, WBCS পরীক্ষা দেবে, এর জন্য কি কোনো আলাদা কোনো মোটিভেশন ছিল? মানে কাকে দেখে অনুপ্রাণিত হয়েছো যে BCS-টাই কেন চুজ করলে? না, অনুপ্রাণিত বলতে যেমন হ্যাঁ অনেক, তখন তো নেটের অত রমরমা হয়নি। হ্যাঁ, এটা একটা পয়েন্ট, এটা আমার মনে হয় এটা বেশি করে বলা উচিত। ইন্টারনেটের রমরমা হয়নি। তো এবার WBCS পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মধ্যে, মানে আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রশাসনের সর্বোচ্চ পদ। IAS আমি বলছি, UPSC তো যদি টপ এক্সাম ধরা UPSC। এবার UPSC, এবার হ্যাঁ একটা জিনিস আমি বলি, এবার UPSC প্রিপারেশন যে নেওয়ার ইচ্ছা ছিল না সেটা বলবো না, কিন্তু 2018 সালে অনলাইন স্টাডি, বা যেটাকে কি বলে অনলাইন ক্লাসের এতটা তোড়জোড় ছিল না, যেটা মানে সুতরাং ম্যাক্সিমামই দিল্লি গিয়ে পড়াশোনা করতো, অন্তত ওই ডিউরেশনটা 2018 সাল। তারপরে তো পোস্ট কোভিড অনেক অনলাইন ক্লাস চালু হলো, এটা হলো হেনা তেনা, কিন্তু ওই সময়টা কিন্তু দিল্লি গিয়ে পড়তো, এবং যেটা মানে এবং শুধু পড়াশোনা তো না, দিল্লিতে থাকার এক্সট্রিম খরচ, তারপরে যদি হয় কি না হয়, মানে মধ্যবিত্ত। এখানে আমি অ্যাসপিরেন্টদের জন্য একটা কথা বলিতে, যেহেতু UPSC-র কথাটা উঠলো, যে আমাদের দ্রোণাস ইনস্টিটিউট, যেখানে বসে পডকাস্টটা হচ্ছে স্টুডিওতে বসে, তো দ্রোণাস ইনস্টিটিউট শিলিগুড়ির না, পুরো নর্থ বেঙ্গলের বেস্ট ইনস্টিটিউট। BCS-এর জন্য এটা সকলেই জানে, এটা সর্বজন বিদিত। বাট এখন যেটা অনেকেই জানেন না, যারা UPSC-র প্রিপারেশনটা নিতে চাইছেন, দ্রোণাস ইনস্টিটিউট এই নর্থ বেঙ্গল জোনে প্রথম একমাত্র প্ল্যাটফর্ম যেখানে অফলাইনে IAS-এর প্রিপারেশন দেওয়া যাচ্ছে। তো স্যার যে কথাটা অ্যাড্রেস করছিলেন যে দিল্লি যেতে হয়, দিল্লিতে প্রিপারেশন নিতে হয়, তার একটা প্রচণ্ড ব্যয়বহুল প্রসেস রয়েছে, তো সেটা কিন্তু অনেকাংশে এখন
লাঘব হয়েছে, সেই কষ্টটা লাঘব হয়েছে দ্রোনাস আইএস প্ল্যাটফর্ম এসে যাওয়ার ফলে। তো আশা করি যারা অ্যাসপিরেন্ট দেখছেন এবং ইউপিএসসি প্রিপারেশনটা নিতে চান তারা অবশ্যই দ্রোনাস ইনস্টিটিউট, কলেজপাড়া, শিলিগুড়িতে এসে যোগদান করবেন প্রিপারেশনের জন্য। আমি আবার ফিরে যাচ্ছি সিদ্ধান্তর কথা। সিদ্ধান্ত যেখানে ছিলে সেখান থেকে একবার যদি বলো। তো এবার দিল্লি গিয়ে পড়া ওটা মানে অ্যাট দ্যাট টাইম একটু আমাদের মানে সুবিধা ছিল না। তো আমি তারপরে WBCS এর প্রিপারেশন নেওয়া শুরু করি। বাট মানে ওই যে বললাম প্রথমে যে চাকরি দরকার, সুতরাং আমি এসএসসি, হ্যাঁ চাকরি দরকার মানে এই না যে আমি ব্যাংক, এসএসসি, রেল, পিএসসি সব দেবো। এসএসসি রেল তো একই প্যাটার্ন পরীক্ষা, রেলে ইংলিশ থাকে না খালি। আর WBCS আর এসএসসি দুটো প্রিপারেশন এই কারণে সহজ, কারণ 2020 সাল থেকে, আই রিপিট 2019 না 2020 সাল থেকে WBCS পেপার 6 কিন্তু যারা এসএসসি প্রিপারেশন নেয় অথবা ব্যাংকের প্রিপারেশন নেয়, মানে এই দুটো পরীক্ষার মধ্যে যে কোনো একটা প্রিপারেশন নেয়, ওদের কাছে কিন্তু অনেক কম্পিটিটিভ, সহজ এবং ওরা করতে পারে 2020 সাল। কারণ 2020 থেকে ট্রেন্ডিংটা হয়েছে 2020, 21, 22, 23 লাস্ট যেতে। এই জায়গাতে আমি ডিটেইলসে আসবো পরে, সেজন্য আমি চাইছি এই জায়গাটা থাকুক আপাতত। এখানে আমি ডিটেইলসে ঢুকবো, পেপার ভিত্তিক আলোচনা ঢুকবো। তো সেখানে আমি এসএসসি আর বললাম রেল এসএসসি প্রিপারেশন একই ব্যাপার, ইংলিশ বাদে। আর বিসিএসটা আমি একসাথে নিতাম। ব্যাংকিং প্রিপারেশন আমি নিইনি, কারণ ব্যাংকিং এর ওই যে বড় বড় পাজেল, প্রিলির পাজেল সোজা থাকতো, ওই মেইনসের পাজেল আমি পারতাম না, আমার অসুবিধা হতো। ঠিক আছে, তো আমি এই শর্ট অ্যানালিসিসটা বোধহয় প্রত্যেক অ্যাসপিরেন্টের জন্য দরকারি। মানে অনেকেই ঢুকে যায় চাকরি পরীক্ষায়। না, একটা জিনিস বলছি, যারা ইউপিএসসি একটা আমি কম্বো করছি, যারা ইউপিএসসি প্রিপারেশন নেবে অবশ্যই বিসিএস প্লাস ইউপিএসসি নেবে, ওরা এসএসসি তে ঢুকবে না। যারা শুধু বিসিএস এর প্রিপারেশন নেবে তারা বিসিএস প্লাস এসএসসি প্লাস রেল আর কত হয়, যাই হোক রেল বিসিএস, রেল WBCS, এসএসসি নেবে। আর অথবা WBCS প্লাস ব্যাংকিং নিতে পারে, রেল এসএসসি বাদ। অথবা রেল এসএসসি ব্যাংকিং, তারা রিপিট করছে ইউপিএসসি প্লাস WBCS, অথবা WBCS প্লাস এসএসসি, অথবা এসএসসি অবলিক রেলওয়ে, অথবা WBCS প্লাস ব্যাংকিং, অথবা এসএসসি রেলওয়ে প্লাস ব্যাংকিং। ব্যাংকিং প্যাটার্নটা কিন্তু একদম অন্যরকম। আমি এসএসসি, ব্যাংক, WBCS একসাথে কিন্তু হবে না। এটাই আমি বলছি, মানে একজন অ্যাসপিরেন্টের মনে হয় ব্যাংকিং এর মই বললাম যে WBCS বা ব্যাংকিং করতে পারে, কারণ ব্যাংকিং যারা করে ম্যাথের স্পিডটা থাকে, ম্যাথ রিজনিং এ যে পাজল বা যেগুলো থাকে এখন তো, তারপরে কি যেন বলে ডেটা ইন্টারপ্রিটেশন, এগুলোতে হ্যাঁ। তো সেই জায়গাগুলো আর যদি ইউপিএসসি তে অবশ্যই বিসিএস দেবে। তুমি আসলে বলতে চাইছো যে প্রত্যেক অ্যাসপিরেন্টের নিজস্ব ক্ষমতাটা বুঝতে হবে, যে একটা শর্ট স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এই শর্ট অ্যানালিসিসটা একজন অ্যাসপিরেন্টে করে নিতে লাগবে যে আমার কোনটা স্ট্রং, সেই বুঝে একটা কোর্স অফ এক্সামকে চুজ করা, যে এই কোর্সের এক্সামগুলো আমি দেবো, দেন তারপর সেটা অনুসারে প্রিপারেশন। একটা জিনিস অ্যাড করছে, যেটা বললাম যে বিসি যেহেতু প্রথম চাকরি প্রিপারেশন নিচ্ছি, সেটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ, এটা অনেকে ডিফার করবে, অনেকে সাপোর্ট করবে, আমার যে যেহেতু প্রথম মানে আমি অ্যাট প্রেজেন্ট এমপ্লয়ি, মানে অ্যাট প্রেজেন্ট আমি অ্যাসপিরেন্ট, আমার কাছে কোনো চাকরি নেই, প্রিপারেশন শুরু করছি। ঠিক আছে, প্রথম কথা নিজেকে বেকার বলার এই ট্রেনটা ছাড়তে হবে, এটা হচ্ছে নাম্বার 1। ইউ আর অ্যাসপিরেন্ট, ইউ আর নট বেকার। তুমি গ্র্যাজুয়েশন করেছো, হ্যাঁ তুমি গ্র্যাজুয়েশন করেছো, তোমার একটা ডিগ্রি হলো, এবার তুমি যদি একাডেমিক লাইনে না যেতে চাও, একাডেমিক লাইনে অনেকে যায়, ঠিক আছে, সেটা অন্যদিকে আমি যাইনি, আমি বলছি না সেটা। আর যদি চাকরি প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, তাহলে আমার মতে যে শুরুতেই আমি শুধু WBCS এরই প্রিপারেশন নেব, আমি কোনো পরীক্ষাটাকে বা পোস্টকে ছোট করছি না, কিন্তু আমি WBCS এরই প্রিপারেশন নেব, সেই বাইরে আমি নেব না, এটা কিন্তু মানে ব্লান্ডার। সে যতই আমার ফ্যামিলির ইকোনমিক ব্যাকআপ থাকুক, যতই আমি ইনফ্লুয়েন্স মানে কি বলবো যে মানে যতই মানে ফ্যামিলি বিজনেস থাকুক, ইকোনমিক সেটআপ থাকুক, কিন্তু আমি শুধু বিসিএস, তুমি হয়তো শুধু বিসিএস পেতে পারো, সেই উদাহরণ অনেক আছে, আমার বন্ধু বান্ধব বা সিনিয়ররা এমন আছে যারা পেয়েছে, কিন্তু মানে অন্য পরীক্ষায় দেবো না, শুরুতে কিন্তু দুটো নিয়ে একবারে স্টার্ট করাই ভালো। পরে যদি তুমি বিসিএস মাঝখানে পড়তে পারতে না আমি এসএসসি প্রিপারেশন নেব, ওইটা কিন্তু খাপছাড়া হয়ে যাবে। আচ্ছা সিদ্ধান্ত, এই যে তুমি শুরুর কথাটা বলছিলে, তো সেখানে আমি চলে আসছি যে শুরুটা তোমার কবে হলো? মানে এটা কি কলেজ কমপ্লিট করার পরে তুমি শুরু করলে, না কলেজে পড়াকালীন শুরু? না, আমি কলেজ কমপ্লিট করার শুরু করেছিলে। তো মানে এই যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো, স্পেশালি বিসিএস এ ফোকাস করছি, তো বিসিএস এ পরীক্ষার ধাপগুলো যদি একবার বলো, মানে কোন কোন ধাপ রয়েছে, এবং তোমার জন্য কোন ধাপটা মনে হয় সবচেয়ে বেশি কঠিন, এবং তুমি কি করে প্রতিটা ধাপে আলাদা আলাদা করে প্রিপারেশন নেবে, নাকি এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, টোটাল প্রসেসটা একসঙ্গে হয়, যেমন প্রিলিমস, মেইনস আর পার্সোনালিটি টেস্ট, ব্যক্তিত্ব টেস্ট, যেটা সবটা একসঙ্গে হয়, এটা যদি তুমি একবার বলে। আচ্ছা, মানে ইচ এন্ড এভরি স্টেপ বলছো? হ্যাঁ, প্রতিটা স্টেপ কি রয়েছে এবং কতটা আলাদা, এবং তার জন্য কি করে প্রিপারেশনটা কি করে নেওয়া উচিত। আচ্ছা, প্রথমে হ্যাঁ এটা ভালো প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রিলিম এন্ড ইন্টারভিউ আলাদা বলে কিচ্ছু নেই। বিসিএস পরীক্ষা মানে বিসিএস পরীক্ষা, সেটা প্রিলির যা ইম্পর্টেন্স, মেইনসের তাই ইম্পর্টেন্স,
হ্যাঁ কিছু ডিফারেন্স আমি বলছি ইন কোর্স অফ টাইম। প্রিলির যা ইম্পর্টেন্স, মেন্সেরও তাই ইম্পর্টেন্স, পিটিরও তাই ইম্পর্টেন্স। প্রিলি যদি আমি পাস না করি আমি মেন্সে বসতে পারবো না। হ্যাঁ একটা ব্যাপার যে প্রিলিতে তোমাকে 200 করতে হবে না, ঠিক আছে, মানে আমি 180 190 মার্কস সেটা লাগে না আমার কাট অফ, বা কাট অফটাও এখন ভালোই যাচ্ছে একদম। সুতরাং মানে অ্যাজ ম্যাক্সিমাম ইউ ক্যান, ঠিক আছে, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। তুমি যে পরীক্ষায় পেয়েছো সেখানে কাট অফ বোধহয় 139.33 কাট অফ মনে নেই, ওরকমই কিছু একটা হবে মানে। হ্যাঁ মানে আগে যেটা একটা কনসেপ্ট ছিল মানে আমরা যখন প্রিপারেশন নিতাম, ঠিক আছে, সেটা হচ্ছে যে মানে কি বলবো যে 120 পেলেই পাস, একদম এটা আমরাও এই কনসেপ্ট এখন একদম নেই। এখন কম করে মানে নেগেটিভ তো হবে, সে সব আসে যতই জ্ঞানীগুণী হোক নেগেটিভ থাকবে, মানে নেগেটিভ হবে অন্তত 130 টু 1 জেনারেল, আমি বলছি জেনারেল কাট অফ 130 টু 140, 140 পেলে তো একদম সেফ, 140 আপ উঠবে না, ঠিক আছে, কিন্তু 130 টু 140 পেতেই হবে। 120 গল্প এখন নেই। আমি জেনারেল কাট অফ ওবিসি কাট অফ এখন সেম যায়, এখন এসসি আমি ক্যাটাগরি মেনশন করেই বলছি, এসসি এসটি কাট অফ এখন ভালো যায়। আগে 4-5 বছর আগে এসটি, 3-4 বছর আগে এসটির যা কাট অফ যেত, এখন এসটি কাট অফ ভালো যায় না। টার্গেট করো 130 টু 140, এবার ওইটুকু। এবার তুমি যদি 150 পাও ভালো, বাট আমি 180-90 পেয়ে সব মার্ক দাগিয়ে আসবো, ওইটা কিন্তু ব্লান্ডার। হ্যাঁ সে একদম অ্যাকুরেসি হলে, এবার সবাই যে অ্যাকুরেট কিছু জিনিস গেস করতে হয়, এবার সেটা ট্যাকটিক্যালি আমি একদম মানে ওয়াইল্ড, ডোন্ট মেক ওয়াইল্ড গেস। তুমি কি করতে তোমার পরীক্ষা প্রিপারেশন? আমি যেগুলো গেসিং পার্টটা একবার যেগুলো পারতাম করতাম। এবার পিএসসির একটা অপশনে থাকে যে এটা অনেকেরই সাইকোলজি থাকবে যে দুটো অপশন ইউ ক্যান এলিমিনেট, একদম খেলা হবে বাকি দুটো অপশনে। ওই জায়গাগুলো একটু ভালো করে ঠান্ডা মাথায় হিসাব করে, কিন্তু যেই জায়গাগুলো যে আমি 4টে অ্যান্সারই জানি না ওটা একদম ছেড়ে দাও, অ্যাভয়েড করে দাও। আর মেইনসে হচ্ছে যেটা বললাম যে ইম্পর্টেন্স 3টে স্টেজেরই ইকুয়াল, কোনো আমি বেশি কম বলবো না, কিন্তু মেইনসের একটা জায়গা হচ্ছে যে মেইনসে তুমি যতটা স্কোর করতে পারো তুমি করো। কারণ মানে আমাদের ধারণা আছে বা এটা অনেকেই মানে ইন্টারভিউয়ে তো পার্সোনালিটি টেস্ট হচ্ছে একটা মার্কস তোমাকে দেবেই, ঠিক আছে, এবার তুমি কত মার্কস তোলে 130, 40, 150। আমার এক বন্ধু আছে সেই বোধহয় 2021-এর 2021-এর যে বিসিএস মানে এর আগের যে ইয়েটা হলো সেখানে বোধহয় আমি এক্স্যাক্টলি মার্কসটা মনে নেই 152 বোধহয় পেয়েছে, বোধহয় আমি না ইন্টারভিউতে, ও ইনপিটিতে আমি 150 হচ্ছে ম্যাক্সিমাম, খুব হাই হলে। আসল স্কোরটা বা তোমার কোন পোস্ট হবে মানে কোন তুমি প্রেফারেন্সিয়াল পোস্ট পাবে কিনা সেটা সিলেক্ট করবে কিন্তু মেইনস এন্ড অপশনাল। গ্রুপ এ এর ক্ষেত্রে অপশনাল, সিডি ক্ষেত্রে আলাদা, তোমার মেইনসের স্কোর, মেইনসের স্কোর। ইন্টারভিউ তুমি 150 পায় এরকম ছেলে আমরা তো প্রপারলি জানি না কি কত মার্কস পায়, বাট যা শুনি বা ইউটিউবে দেখি বা টুকটাক দেখি যে 150 পাওয়া ছেলে মেয়ে রেয়ার, খুব কম। তো সেখানে আমার টার্গেট থাকবে যে আমি মেইনসে অ্যাজ ম্যাক্সিমাম স্কোর, ডেসক্রিপটিভে মার্কস তোলো এবং ডেসক্রিপটিভে ভালো মার্কস দেয়, সেজন্য হয়তো কাট অফটা কোথাও বাড়ছে। আমি 2019-এ প্রথম অ্যাপিয়ার করি বিসিএস, প্রিলি মেইনস, এবার ইন্টারভিউ যাই শুধু এতে। এবার ইন্টারভিউটা 2021 সালে, হ্যাঁ ওই এমটিএস এ ঢোকার আগে, এমটিএস এর রেজাল্ট দিয়ে দিয়েছে, কিন্তু হ্যাঁ আমার ডেটা মনে আছে, দ্য ডে ওয়াজ 2nd মে, সত্যজিৎ রায়ের জন্মদিন ছিল, ঠিক আছে, এবং তার আগের দিন বোধহয় ইলেকশনের রেজাল্ট দিয়েছিল 2021 সালে 1 মে, যতটা মনে আছে, ডেট ভুল করতে পারি। তো যাই হোক, তো তখন আমি ওই ইন্টারভিউ দিই অনলাইনে, তো ভালো হয়নি প্রথমবার। আমি একজন স্যারের কাছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। আচ্ছা, করোনা পিরিয়ড বলে অনলাইন, মানে সেটাও কিন্তু তোমার পিএসসি বিল্ডিং ইন্টারভিউ দেওয়া এবং এই করোনা পিরিয়ডে ঘরে বসে দুটোর মধ্যে একটা বদল। পিএসসি অনলাইন মানে একবারই করেছে, একবারই দিয়েছিলাম, তো সেইটার অভিজ্ঞতাটা একবার আমি ওটা ভালো হয়নি প্রথমবার তো। আর ক্যামেরাতে ওই মানে আমি স্ক্রিনের দিকে তাকালে স্যারের দিক থেকে আই কন্টাক্ট সরে যাচ্ছে, আবার ক্যামেরার দিকে তাকালে আমি কোন স্যার প্রশ্ন করছে আমি সেটা বুঝতে পারছি না, সেই ব্যাপারটা। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছিল তোমার? সমস্যা বলতে তখন শুরু এখন যেটা আর নেই। এবার সেই জায়গাটা হলো তো হয়নি। এবার 2020 সালে A+B, হ্যাঁ পিএসসি এবার দুটো লিস্ট করে, এ আর একটা হচ্ছে A+B। জেনারেলি A+B তে যারা থাকে 90% চান্স থাকে ওদের সিলেকশন মানে কোনো না কোনো পোস্টে হয়ে যাওয়ার। A+B তে থাকে 90%, 10% বাদ যায়। এবার 2020-তে আমার A+B তে নাম ছিল, কিন্তু আমার সেটা হয়নি। মেবি আমি অপশনালে কম পেয়েছি, এবং হ্যাঁ অপশনালটা আমার ভালো হয়ওনি, কারণ পেপার 1-এ 2020 বিসিএস-এ কোশ্চেনটা একটু অন্যরকম এসেছিল। তুমি অপশনালের কথা বলছো বলে আমি এখনই জিজ্ঞেস করে নিচ্ছি, পরে যদিও আসতাম সেখানে। মানে তোমার অপশনাল সাবজেক্ট কি ছিল? অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রো নিয়েছিলে? আমি এখানে পরে আসবো একটু পরে, আমি অপশনালের পার্টে আবার পরে আসছি। আচ্ছা, এবার অপশনালে হয়তো কম পেয়েছিলাম, হয়তো বলছি তার কারণ আছে, সেটা হচ্ছে যে পেপার 1টা ভালো হয়নি, আবার A+B তে সিলেকশন হয়নি। আমি তখন একটু ভেঙেই পড়েছিলাম, তো আবার সেরেও গেছিলাম, অসুবিধা নেই। এবার তারপরে এবার 2020 এবার বিসিএস এ কি হয় যে আমি যদি একবার মানে এর ইন্টারভিউ দিয়ে দিই,
মানে A প্লাস বি হোক বা এ হোক, আমি যদি সি ডি কে প্রেফারেন্স রাখি, তার আলাদা করে ইন্টারভিউ দিতে হয় না, ওই যা হয় ঐকিক নিয়মে ইন্টারভিউ মার্কসটা ক্যালকুলেশন করে অপশনালটা বাদ দিয়ে। তো আমার সিতে ডেসক্রিপটিভ ভালো হয়েছিল। এবার সি কি বলবো, হ্যাঁ সিতে আমার এই আরো পোস্টে সিলেকশন হয় 2020টাতে। তারপর আবার 2021-এরটাও ইন্টারভিউ ছিল ওই মানে ওই সময়, কিন্তু 21-এরটাও হয় না, মানে আমি 4বার দিয়েছি, আমি 4বারই ইন্টারভিউ অবধি কল পেয়েছি। হ্যাঁ আচ্ছা, এখানে তুমি এবং অল্টারনেট করে আমার হচ্ছে, মানে আমি এটা একটা প্যাটার্ন লক্ষ্য করছিলাম, 21 হচ্ছে 22, একদম এই প্যাটার্ন একটা রয়েছে। আমি এই প্যাটার্নের জায়গায় যাওয়ার আগে একটা তুমি একটু আগে একটা কথা বললে আলোচনার মাঝখানে, যে আমি ভেঙেও পড়েছিলাম আবার সেরে উঠলাম। হ্যাঁ এই যে বললে যত সহজে, বিষয়টা কি আদতে এত সহজ ছিল তোমার জন্য? কারণ তখন আচ্ছা। হ্যাঁ এটা একটা দিক ছিল যে আমি জব করতাম, তো ওয়ার্ক মানে আচ্ছা, ওই ফিনান্সিয়াল সিকিউরিটি তোমাকে কোথাও গিয়ে সাপোর্ট না দিয়েছে? ওইটার জন্য না, কাজের জায়গা থাকা, এনগেজ থাকা। ওকে এনগেজ থাকা, যে আমি শুরুতেও বললাম যে যারা অফিস থেকে মানে ঘরের থেকে যাওয়া আসা করছে কম লোক। একদম। যারা একমাত্র ক্লার্কশিপে সেক্রেটারিয়েট পেয়েছে তাদের বাদে বাকি, বা ডাইরেক্টরেট কিছু অংশে পেয়েছে, বাকি সবাই বাইরে থাকে, পাশে জেলা হলে পাশে থাকে। তো সেখানে একটা এনগেজমেন্ট খুব দরকার। তুমি বই পড়ো, নাচ মানে ডান্স করো, গান করো, ঘুরতে যাও। তো সেখানে আমি কাজের জায়গায় যেতাম, আসতাম, সারাদিন কাজে কেটে যেত, হয়ে যেত, ব্যাস। তুমি একটু আগে সত্যজিৎ রায়ের জন্মদিনটা বললে, মানে হাইলাইট করেই বললে ইন্টারভিউতে 2 মে, মানে তোমার মনে আছে। তার মানে এখান থেকে বোঝা যায় তুমি বই পড়তে ভালোবাসো। কি ধরনের বই পড়তে ভালোবাসো? বই পড়তে বলতে সত্যি কথা বলতে ক্লাস 9 10, হ্যাঁ 11 12 থেকে, হ্যাঁ 9 10 ক্লাস 10-এর পরে ওই পড়াশোনার চাপে, সায়েন্স নিয়ে পড়ো, হেনা তেনা চাপে বই পড়াটা ডিটাচড হয়ে যায় আমি। তারপরে আমি রিসেন্টলি তো এই আরো হয়ে, মানে এখন যেহেতু ফাঁকা টাইমটা একটু পাই বেশি, তো এখন পড়ি টুকটাক। সবসময় যা মানে কি বলে জানো, মানে আরে গ্রাস, মানে কি বলে না, যে গ্রাস করে পড়ছি, মানে অ্যাভিড রিডার, সর্বভুক পাঠক। না সর্বভুক পাঠক না, কিন্তু আমি পড়ি যেটা পাই হাতে। আর ফেলুদা এগুলো তো আগেই পড়া, মানে গোয়েন্দা সব তুমি পড়েছো, মানে আগে পড়েছি। আমি যতদূর জানি, তোমাকে চিনি, তুমি তো কমিক্স পড়তে ভালোবাসো। হ্যাঁ কমিক্সও পড়তে ভালোবাসি। তোমার প্রিয় কমিক্স কি? প্রিয় কমিক্স দেখো সবই প্রিয়। এবার ইউর অ্যান্সার সবাই টিনটিন, অবভিয়াসলি টিনটিন। হ্যাঁ এটা সবই প্রিয়। আমি সব রকম কমিক্সই পড়ি। আমি রিসেন্টলি একটা লুবলুর পৃথিবী একটা নতুন বই বেরিয়েছে, সেটাও পড়লাম। সেটাও ডিফারেন্ট গ্রাফিক নোভেল, সেটাও পড়েছি। মানে গ্রাফিক নোভেলের প্রতি তোমার একটা ইন্টারেস্ট? এটা রিসেন্টলি প্রথম পড়লাম। প্রথম পড়লে তুমি? কমিক্স হিসাবে আমি প্রথম পড়লাম। আচ্ছা, আমি হাদা ভোদা পড়েছি, সবই পড়েছি। মানে আমরা যেগুলো পড়ে বড় হয়েছি। আমি টিনটিন খালি একটা, মানে যেহেতু একটা বলতে হয় তাই, বাট এভরিথিং ইজ ওকে। ঠিক আছে সিদ্ধান্ত, এবার আমি বলছি বিসিএস পরীক্ষার সিলেবাসটা নিয়ে তুমি যদি একটু আলোচনা করো সকলের সঙ্গে। ধরো এখানে অনেকেই আছে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে যারা নতুন করে প্রিপারেশন শুরু করেছে, বা অন্য কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তাদের লক্ষ্য আছে একটা চাকরি পেয়ে যাওয়ার পর তোমার মতোই আগামীতে বিসিএস এ বসবো। তো তাদের জন্য তুমি যদি একটু সংক্ষেপে সিলেবাসটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দাও। সিলেবাস সম্পর্কে আইডিয়া বলতে জেনারেলি কি থাকে, আমি মেইনসের সিলেবাসই বলছি, কারণ একদম ওটাতে প্রিলিমস কভার হয়ে যায়। হ্যাঁ তুমি তখন একটা কোশ্চেন করলে, আমি হয়তো অ্যানসারটা হয়তো বাইপাস হয়ে গেছে, আমি হয়তো বলিনি যে প্রিপারেশন কি একসাথে নেব। অবশ্যই একসাথে। হ্যাঁ এবার ইন্টারভিউ যেগুলো জিজ্ঞেস করে সেগুলো তোমার প্রিলি দিন থেকে তুমি নাও জানতে পারো, সেটা তুমি প্রিলি মেন্সের প্রিপারেশন হবে একসাথে। আমি আজকে প্রিলি নিচ্ছি, কালকে মেন্স নিচ্ছি, আবার মানে আবার সিলেকশন হলো না বা হলো না সাকসেস, আবার প্রিলি নিচ্ছি, না প্রিলি মেন একসাথে না। তুমি ইন্টারভিউ সেটা তুমি পড়েনি, কারণ ইন্টারভিউয়ের কোশ্চেন একটা অন্যরকম হয়। কিন্তু হ্যাঁ যারা সবসময় শুরু থেকে 3টে নেয় অবশ্যই ভালো, কিন্তু হ্যাঁ দিনের শেষে যে বললাম যে তুমি এসএসসি পড়ছো, এই পড়ছো, তো সময়টা হয় না। কিন্তু প্রিলি মেন্সের একসাথে, যেমন বেঙ্গলি ডেসক্রিপটিভ, ইংলিশ ডেসক্রিপটিভ, তারপরে আমি ওল্ড সিলেবাস বা এই ওল্ড কাম প্রেজেন্ট সিলেবাস নিয়ে বলছি। আমি ডেসক্রিপটিভ যেহেতু প্রিপারেশন নিইনি, আমি বেশি কিছু সেটা নিয়ে বলবো না, সেটা পরে যখন হবে। তুমি টোটাল সিলেবাসটা যদি একটু সংক্ষেপে সবাইকে বলে দাও। মেইন সেটটাই বলছি। হ্যাঁ মেইন সেটটাই বলো, তাহলে সবটা কভার হয়ে যাবে আমাদের। সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বেঙ্গলি পেপার 3, হ্যাঁ সরি পেপার 1 ডেসক্রিপটিভ বেঙ্গলি, নট বেঙ্গলি অনলি, বেঙ্গলি, সাঁওতালি, নেপালি, উর্দু, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইয়েস, স্টুডেন্টের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ পেপার। যারা নেপালি দিচ্ছে, হ্যাঁ উর্দু, নেপালি, সাঁওতালি, বাংলা, হিন্দি। এবার নেপালি অ্যাড হয়েছে না, নেপালি আগে ছিল। হ্যাঁ যার যেটা আমি বলে বলছি না। পেপার 2 হচ্ছে ইংলিশ, কম্পালসারি ইংলিশ। পেপার 3 হচ্ছে হিস্ট্রি অ্যান্ড আইএনএম প্লাস জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি। ওয়ার্ল্ড জিওগ্রাফিটা আমাদের বিসিএস এ নেই, কিন্তু হ্যাঁ আমি বলবো স্পেশাল রেফারেন্স টু ওয়ার্ল্ড জিওগ্রাফি টুকটাক, মানে নট ফর পেপার 4, বাট জেনারেল নলেজ পারপাস জানা উচিত। আজকে কোন দেশের রাজধানী কি বা কোন নদী কোথায় আছে এটুকু স্ট্র্যাটেজিকের মতো করে পড়া যেতেই পারে। মেইনসের মতো, মানে মেইনসের জিওগ্রাফিতে এবার হ্যাঁ জিওগ্রাফি কোশ্চেনটা খুব ডাইভার্স হয়, তো সবকিছু টুকটাক জানা ভালো। আমি ইন্ডিয়ান জিওগ্রাফি বাইরে বেরোবো না, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বাইরে বেরোবো না, ওটা হবে না। ঠিক আছে, উইথ ফোকাস টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকে, কিন্তু কটা কোশ্চেন দেয়। ঠিক আছে, আচ্ছা তারপরে গেল হচ্ছে জেনারেল। হ্যাঁ এবার মেইন আছে জেনারেল পেপার 4 জেনারেল সায়েন্স।
আগে যখন 2020-তে আরো পেয়েছি, আমি এরকম বলেছিলাম যে আরিয়ান পড়লেই হয়। হ্যাঁ, আরিয়ান পড়লে আরিয়ান একটা হ্যান্ডবুক হিসাবে অবশ্যই খুবই ভালো বই, মানে আরিয়ানতে এমনভাবে জিনিসগুলো কভার করা আছে সবই। কিন্তু এখন বলবো, এখন যেরকম কোশ্চেন দিচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তো আমি বলবো চোখ বন্ধ করে তুমি 11-12-এর, আমার টেক্সট বুকের নাম বলছি, যেমন কি জানো, মাইতি দেওয়ারিরা কেমিস্ট্রি, আর দুয়ারি মজুমদার মাইতি সাধারণ হ্যাঁ, আর যারা আইসিএসসি বোর্ড পড়ে এসসি বার্মা, আমি টুকটাক দেখেছি, ঠিক আছে, এখন ভুলে গেছি। এসসি বার্মা স্যারের বই দেখেছি। আর কি কেমিস্ট্রিতে আর কিছু এই, এটা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো চোখ বন্ধ করে তোমরা পড়ো। এবার যারা আর্টসের স্টুডেন্টদের পক্ষে মানে 11-12 ফিজিক্স পড়া সম্ভব না, একদম কেমিস্ট্রি পড়া সম্ভব না। তারা কি করবে, তারা বেসিক্যালি যেটা করবে, আরিয়ান্তের বইটা তো অবশ্যই A to Z পড়বে, বইটা A to Z প্লাস হচ্ছে, আমি বলছি দেখবে যে ম্যাগাজিনের দোকানে যে কেমিস্ট্রি টুডে, বায়োলজি টুডে, ফিজিক্স টুডে এগুলো পাওয়া যায়। এবার এখানে কি বসে কিন্তু অঙ্ক করবে, জয়েন্টের কোশ্চেন না, এখানে অনেক স্নিপেট থাকে। মানে সাপোজ আজকে গ্র্যাভিটি নিয়ে বেশ কিছু পয়েন্ট দিয়ে দিল, তারপরে এমসিকিউ থাকলে এমসিকিউ ওইগুলো জয়েন্টের এমসিকিউ না করলেও অসুবিধা নেই। তার মনে করো আজকে কি ইলাস্ট্রিসিটি নিয়ে থাকলো, আজকে না একটা ম্যাগাজিনে 3-4টে টপিক থাকে। তারপরে মনে করো যে কি বলে ওটাকে, ইলেকট্রনিক্স, যেটা মডার্ন ফিজিক্স নিয়ে থাকলো। মানে ওই যে পরীক্ষা পেপার 4 যে টেকনোলজি পার্টটার অনেকটা পার্ট কিন্তু ওই ম্যাগাজিনগুলোতে কভার না, কারণ একটা আর্টস স্টুডেন্টের পক্ষে আমি বলবো না যে তুমি এত ডেপথ থেকে সবটা আমি বলে দিলাম এখানে ভিউ, কিন্তু দ্যাট ইজ নট এ পয়েন্ট। আরিয়ান্তের, আমি আবার বলছি, আরিয়ান্তের বই কিন্তু সায়েন্সের স্টুডেন্ট রাখবে, বিকজ দ্যাট ইজ এ হ্যান্ডবুক, সেটা তুমি রাখতেই হবে। কারণ পরীক্ষার আগের দিন বা 1 মাস আগে থেকে দুয়ারি মধ্যে উল্টাবে, তখন ওটাই পড়তে হবে। কিন্তু বাকি বছর তোমরা দুয়ারি পড়ো। কিন্তু আর্টসের স্টুডেন্টরা ফিজিক্স টুডে, কেমিস্ট্রি টুডে, বায়োলজি টুডে, এই 3টে ম্যাগাজিনের দোকানে পাওয়া যায়, করে জয়েন্টের এমসিকিউ করতে হবে না, পয়েন্টগুলো পড়ো, ঠিক স্নিপেটগুলো পড়ো। গ্র্যাভিটি নিয়ে লিখলো, মডার্ন ফিজিক্স লিখলো, ম্যাগনেটিজম নিয়ে লিখলো, তারপর আর কি কি আছে না, কারেন্ট ইলেকট্রিসিটি, এবং কোশ্চেন কিন্তু ওগুলোই দেয় তোমাকে, ওই আইআইটির অঙ্ক ইয়েতে দেবে না। ওই স্নিপেট পড়ো, হাইলাইট করো, রিভিশন দাও, ওইটুকু তোমরা বুঝতে পারবে। ওইটুকু না বুঝলে তখন আরিয়ান সাথে মিলিয়ে নেবে। আর না হলে তো এখন তো অনলাইন ক্লাস আছে, তোমার ড্রোনাসের ক্লাস আছে, বা বিভিন্ন ইনস্টিটিউট, আমি বাকি সবকিছু ইউটিউবে এভরিথিং ইজ অ্যাভেলেবল, অনলাইন ম্যাটেরিয়াল, এখানে অনলাইন ক্লাসে বোঝানো হয়, বা অনলাইন মানে ইউটিউবে অনেক প্ল্যাটফর্ম আছে, ইরেসপেক্টিভ এভরি কমিউনিটি, ঠিক আছে। তো সেই জায়গাগুলো তুমি, হ্যাঁ, না বুঝতে পারলে ওখান থেকে দেখো, না বুঝতে পারলে ওখান থেকে। আর এখন তো তুমি মানে এখন তো এটাও রয়েছে, আমি দেখেছি যে মানে বিভিন্ন চ্যাপ্টার ধরে কোনো একটা বই বা ম্যাগাজিন, সেটা চ্যাপ্টারের অ্যানালাইসিস ক্লাস রয়েছে ইউটিউবে রেমিডিয়াল হিসেবে। হ্যাঁ, সেটাও অ্যাভেলেবল ইউটিউবে সবই অ্যাভেলেবল। যেমন আমি বললাম যে এখন ওই যে দিল্লি গিয়ে পড়তে হবে, বা এখানে কিন্তু হ্যাঁ অনলাইন ক্লাস। এবার অনলাইন ক্লাসে যেমন কি অনেক দিন লাইভ হয়ে যায় বা রেকর্ডিং, অসুবিধা। এই জায়গাটা আমি একটু পরে আসবো, কোচিং এর জায়গাতে আমি আসবো। তার আগে আমি আমার আগের উত্তরটা ফিরে যাই একবার, যেটা আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, মানে ওই সিলেবাসের ডিটেইলস, যেটা আমি সায়েন্সটা নিয়ে সবার সমস্যাটা ওখানে, কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া আর্টসে যেতে পারে, আর্টসে তোমার কি মনে হয় কত স্কোর সেফ সায়েন্স টেকনোলজি পেপারে? মেইনসে যত পারো স্কোর করো। আচ্ছা, না, এটা এই মেইনসে কোনো স্পেসিফিক নেই। আমি যদি বলি যে কেউ যদি এখন 170 করতে পারে, করুক, সে তো তাহলে তোমার মেইনসে তোমার পিটিতে অনেক এগিয়ে থাকছে। একদমই। আচ্ছা, এবার এটা হলো, এবার সায়েন্সটাই অ্যাকচুয়ালি মেইন। তো এই ম্যাগাজিন পড়ো, আরিয়ান পড়ো, আর যারা বললাম সেভাবে করে হয়ে যাবে। আর জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স তো মানে তুমি ইউটিউব দেখো, মানে ইউটিউবেও ডেইলি হয়, ম্যাগাজিন আছে, ম্যাগাজিনের দোকানে ম্যাগাজিন পেয়ে যাবে, ওই ইয়ার বুক, হাফ ইয়ারলি বুক, সেগুলোও করতে পারো। এই হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সে এমসিকিউ প্র্যাকটিস করাটা জরুরি, ঠিক আছে। সায়েন্সেও জরুরি, বাট কারেন্ট অ্যাফেয়ার্সে এমসিকিউ কিন্তু অনেক, কারণ অপশনগুলো এমনভাবে সেট হয়, আজকে জিজ্ঞেস করে 2023-এ এই অ্যাওয়ার্ড কে পেয়েছে, সেখানে 2022, 2021-এর অ্যাওয়ার্ড। দারুণ কথা বলেছো। এটা কিন্তু বিশেষ পরীক্ষায় অনেকেরই একটা সমস্ত অ্যাসপিরেন্ট থাকে যে আমি 23-এ পরীক্ষা দিচ্ছি, 23-এরটা পড়ে চলে গেলাম, প্রশ্ন এসে 2021-এ কে পেয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে একটা ভালো এক্সাম্পল দিই, F1 গ্র্যান্ড প্রিক্স। আমরা যেসব প্রিপারেশন নিয়েছি সব সময় একজনই জিততো, সেটা লুইস হ্যামিল্টন। আমরা কি করে মনে রাখতাম যে কোনগুলো ও জেতেনি, তাহলে মুখস্থ করতে সুবিধা হতো। আমার মনে হয় এটা এখানে বসে এই পডকাস্টে বসে স্যার একটা ট্রিক দিয়ে দিলেন কি করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন নেওয়া দরকার। তারপরে বার হতো ম্যাক্স ভেস্টাপেন, তাও এরকম করে মনে রাখতে হতো। কিন্তু ওই অপশনগুলো কিন্তু এমন দেবে না যে আজকে এই অ্যাওয়ার্ড কে পেয়েছে, এখানে মনে করো গানের অ্যাওয়ার্ড, সেখানে লতা মঙ্গেশকরের পরে আমির খান দিল, সেই সব দেবে, 4টে সিঙ্গার নাম দেবে, 4টে সিঙ্গারই হয়তো এই অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। এবার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছে ফার্স্ট, প্রথমও দেবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সেভাবে দেবে। তো সেই জায়গাগুলো এমসিকিউ প্র্যাকটিস করা জরুরি। আচ্ছা, পেপার 5-6 হচ্ছে
ক্ষেত্রে কনস্টিটিউশন, ইকোনমিক, কনস্টিটিউশন তো লক্ষ্মীকান্ত বা যে যা লক্ষ্মীকান্ত মাদার বুক। আর আর ইকোনমিক্সের ক্ষেত্রে আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম 18-19 সালে, তখন এই বইটা বেরোয়নি, ঠিক আছে। আমি তখন কি বলবো যে এনসিআরটি দেখতাম আর ইউটিউব যেটুকু অ্যাভেলেবেল থাকতো, আর এনসিআরটিটা বেসিকটাই পড়তাম। রমেশ সিং স্যারের বই দেখেছি, কিন্তু ওটার পরে ইকোনমিক্সের জন্য ওটার পরে পড়ার সাহস হয়নি সত্যি কথা বলতে, ঠিক আছে। ওটা আরবিআই গ্রেড বি যারা দেয় তাদের জন্য। আরেকটা বই আমি তুমি দেখেছো কিনা জানি না, নিতিন সিংহানিয়া স্যারের, ওটাই বলছি, একদম নিতিন সিংহানিয়া স্যারের বইটা রিলিজ হয় ওই লকডাউনের ওই সময়টা, মানে 18-19 হয়তো আমি পাইনি। তো আমি তারপরে কিন্তু নিতিন সিংহানিয়া স্যারের বইটা ওইটাকেই পরে মানে আর এনসিআরটি পরে পড়িনি। খুবই ভালো বই এবং হ্যাঁ ইজিলি লেখা, এত সুন্দর ইজিলি লেখা, প্রত্যেক বছর আপগ্রেড হয়, ঠিক আছে। ব্যাস এটাই। আর ব্যাস এটাই। তুমি ম্যাথমেটিক্স পেপারটা নিয়ে বলো যে কি করে এভলিউশনটা হলো। তুমি 19 থেকে পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, তো তোমার এভলিউশনটা কি চোখে পড়ছে? অ্যারিথমেটিক আর রিজনিং যে 200 মার্কসের পেপারটা, সেটা কি ধরনের টাফ কোশ্চেন আসছে বা কি আসছে বা কতটা চেঞ্জ হয়েছে, আর্টসের ছেলেরা কি করে কোপ আপ করবে, এই বিষয়টা একবার তুমি যদি আলোকপাত। আচ্ছা, সেটা হচ্ছে যে অনলাইনে অনেক এসএসসি ব্যাংকিং এর মক থাকে, ঠিক আছে। এসএসসি রেলওয়ে বা ব্যাংকিং মক থাকে, মক টেস্ট দাও। অনেক বললাম যে অনলাইন ক্লাসেস আছে, বা যারা অফলাইন ক্লাস করছে, অফলাইন ক্লাস করছে, ইউটিউবে ম্যাথ দেখে নাও, তারপরে অনলাইন মক দাও। মক দেওয়াটা কিন্তু জরুরি। ক্লাসে তো স্যার শেখাবেন, তুমিও শিখলে বুঝলে, সে দুবার প্র্যাকটিস করে তোমার হয়ে যাবে, সে 1-2 বার তুমি করবে, হয়, কিন্তু মক দেওয়া কিন্তু খুব জরুরি। রিজনিং কঠিন কিছু আসে না, ঠিক আছে, কিন্তু আর এখন তো রিজনিং তো আসছেই না। এটা এই জায়গাটা এক্স্যাক্টলি বলতে চাইছি যে মানে সেই যে একটা কোথাও গিয়ে একটা ইকুইলিব্রিয়ামটা ব্রেক হয়ে গেছে। আগে ছিল 100 মোটামুটি কাছে পিঠে আসতো, বা তখন নাম্বারটা কমলো। এখন রিজনিং তো 20টা প্রশ্ন আসছে না, এখন যা দেয় তাও ডিআই দেয়, মানে সেটাকেও ঠিক ওই মকের উপরই চলতে। তুমি ক্লাস করো, ক্লাসের পর ক্লাস হোক বা যাদের এই হোক, তাই ইউটিউব দেখো, সেই করে তার মক তোমাকে দিতে হবে। আচ্ছা, অ্যাসপিরেন্টদের জন্য জিজ্ঞেস করছি, অ্যারিথমেটিকের কোন কোন চ্যাপ্টারগুলোতে জোর দেওয়া ওয়েটেজটা বেশি? সব চ্যাপ্টার। আচ্ছা, সব চ্যাপ্টার, এভরি চ্যাপ্টার। কারণ আজকে নাম্বার সিস্টেমও যা ইম্পর্টেন্ট, টাইম এন্ড ওয়ার্ক, পাইপ সিস্টেম, তারপরে কি আছে তোমার রেস এন্ড গেমস থেকে, রেস কম দেয় কিন্তু বোট এন্ড টাইড, হ্যাঁ, বোট এন্ড টাইড, টাইড এন্ড বোট, ওটা টাইম ডিসটেন্সেরই পার্ট ওটা। আচ্ছা, আর কি প্রফিট লস, মিক্সচার এলিগেশন, এভারেজ, সিআইএসআই, কোনটা বাদ দেব? সব মোটামুটি যা সিলেবাস আছে সবই করতে হবে। আর রিজনিং এ স্পেসিফিক, এবার রিজনিং এ যেটা মানে সেটা কি এই যে প্রিপারেশনটা নেবে, সেটা কি সিম্পল অ্যারিথমেটিক লেভেলে নেবে নাকি অ্যাডভান্সডে আসছে প্রশ্ন? না, ওটা কম্পিটিটিভ লেভেলে একটা মেনটেন হয়, ঠিক আছে। হ্যাঁ, এখন আমি প্রিপারেশন সময় আর পরে আর এগুলো করিনি, যেমন পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি অ্যাড হচ্ছে, তা আমি আর মানে ওগুলো আমি স্কিপ, আমি মোটিভেট করছি না কাউকে, আমি আর সত্যি কথা বলতে এগুলো আর করিনি প্র্যাকটিস, ঠিক আছে। সেগুলো তুমি এখন মোটামুটি সব মকে এখন কোশ্চেন থাকে, তো অসুবিধা নেই। মানে তুমি এখানে যেটা বলো, ওই কোটা ফ্যাক্টরিতে যেভাবে বল ইনঅর্গানিক বাদ্য বের করা যাবে, জিতু ভাই যেভাবে বলেছিল সেভাবে না, আমি বলি সব করো। আমি করিনি, আরে আমি করিনি, আমার দরকার মানে করেনি, কারণ তুই বাকিটা থেকে ওটাই বলছিস, তুই বাকিটা থেকে মানে করতে পারে কেউ চাইলে। সব চ্যাপ্টার করে যাবে। প্রবাবিলিটি চ্যাপ্টারটা কি, প্রবাবিলিটি চ্যাপ্টারের এটা মানে রেঞ্জটা অনেক বেশি, কিন্তু পারমুটেশন, কম্বিনেশন দেখো সবই করে যাও। তুমি টাইম এন্ড ডিসটেন্স অঙ্ক যদি না পারো করতে, প্রবাবিলিটি করে দিলে, সব করো। তোমার টার্গেট থাকবে অঙ্কে 200-তে, কিন্তু হ্যাঁ 200-তে 200 হয় না, ঠিক আছে, কিন্তু মানে যত বেশি মার্কস কিও তুমি 200 পেলেও সেটা তোমার অপরাধ না। মানে মেইনসে নাম্বার বেশি পেয়ে রাখা মানে চাকরি একটা মোটামুটি অবশ্যই। আর যদি A+B তে নাম ওঠে, যদিও আরে মানে যদি নাম ওঠে, তোমার অনেক অংশে সিকিউর থাকে। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে আসছি তোমার কাছে, যে তুমি অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট পার্টিকুলার এই 6টা পেপারের মধ্যে কোথায় বেশি এমফাসাইজ দিয়েছিলে, কোথায় তোমার বেশি খাটনি হয়েছিল প্রিপারেশন নিতে, এবং সেটাকে তুমি কি করে ট্যাকেল করলে? আচ্ছা, সবচেয়ে বেশি এমফাসিস প্রথমে বলি যে সব সাবজেক্টেরই ইকুয়াল ইম্পর্টেন্স আছে, যেটা প্রিলিমিনারি ইম্পর্টেন্স, আমি ইম্পর্টেন্স পার্সপেক্টিভে বললাম। মানে এখানে এবার স্যার যেটা করছেন, মানে সেটা সবটাই উনি সোশ্যালিস্টিক অ্যাপ্রোচে কথা বলছেন, সবাই ইকুয়াল ইম্পর্টেন্স। আমি বলছি তুমি তার মধ্যে ওটাই বলছি, সেটা হচ্ছে যে তার মধ্যে যদি হয়, যেহেতু ডেসক্রিপটিভ অপশনালটার জন্য আমি স্পেসিফিক্যালি টাইম বার করতাম আলাদা করে, একদম বিসিএস এর জন্য। এসএসসি এর জন্য লকডাউনের সময় তো অঙ্ক অনেক করে দিয়েছি বলে অসুবিধা হতো না, ঠিক আছে। আচ্ছা, তুমি অ্যানথ্রোপোলজি চুজ করলে কেন? বোটানি তোমার না, অ্যানথ্রোপোলজি চুজ করলাম কারণ কি বলবো যে অবশ্যই একটা এখন আর সাজেস্টিভ, পেপার টু সাজেস্টিভ, বাকি পেপার ওয়ান আর সাজেস্টিভ। এই জায়গাতে আমি আসছিলাম যে মানে কোশ্চেন প্যাটার্ন তো পুরোপুরি বদলে গেছে বলতে। তুমি 23এও পরীক্ষা দিয়েছো, কিন্তু না, একটা জিনিস যে যেহেতু বায়োলজি ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, সেটা তোমার অনেক জেনেটিক্স পড়া, আর অ্যানথ্রোপোলজির একটা পুরো সেকশন, মানে সেকশন বলবো না, একটা কোশ্চেনের পুরো পার্ট আছে জেনেটিক্স থেকে, যেটা অনেকে অসুবিধা হয় বলছি, করতে পারে না তারা, অসুবিধা। আর বায়োলজি ব্যাকগ্রাউন্ড, আর সিনিয়রদের কাছে শুনেছি যে তখন অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, সাইকোলজি, সোসিওলজি, বেঙ্গলি,
হ্যাঁ এই পাঁচটাই তো। আর যারা মাদার সাবজেক্ট যেটা আমি ওটা ওটা বলছি একে করে, যে যেগুলো মেইন সাবজেক্ট আমাদের সময় ছিল অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, হিস্ট্রি, বেঙ্গলি আর সোসিওলজি। বেঙ্গলি অনেকে নিত, বেঙ্গলি স্কোরিং ছিল। এবার সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি এমন একটা সাবজেক্ট যেটা মানে প্রথম কথা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অনেকটা অ্যাটাচড, বিকজ ট্রাইবাল একটা বড় পোর্শন অ্যানথ্রোপোলজি এবং অ্যাডমিনিস্ট্রেশনে ট্রাইবাল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু একটা ভাইটাল জিনিস। সেটা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা চা বাগান হোক বা জলপাইগুড়ি জেলা চা বাগান হোক, ঠিক কালচিনি ব্লকের সে মানে লেপচাখার পাহাড় হোক, কিংবা দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া, পুরুলিয়ার প্রত্যন্ত জায়গা হোক, বাঁকুড়ার একটা তোমার কি বলবো বাঁকুড়ার একটা পোর্শন হোক, ঝাড়গ্রাম তো পুরো ট্রাইবাল ডিস্ট্রিক্ট। তো ট্রাইবাল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আমাদের মেইন অ্যাডমিনিস্ট্রেশন হোক বা লাইন ডিপার্টমেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন হোক, সেটা ল্যান্ড হোক, কোনো প্রকল্প রূপায়ণ হোক, এটা কিন্তু বড় ভাইটাল জায়গা যেটা অ্যানথ্রোপোলজিতে আছে। দ্বিতীয়ত অ্যানথ্রোপোলজি এমন একটা সাবজেক্ট যে কোনো ব্যাকগ্রাউন্ডের ছেলে, আইডিপি যে কোনো ব্যাকগ্রাউন্ড, সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মানে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সবাই নিতে পারে, এভরিওয়ান। জেনেটিক্স পেপার অসুবিধা কি আছে? এখন তো বললাম যে এখন সবই অনলাইনে সব অ্যাভেলেবেল, বুঝে নেবে একটা পেপার, প্রয়োজনে সে কোয়েশ্চেনটা স্কিপ করে দেবে, অর্থ থাকে। তো সেইটা তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসুক, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, সায়েন্স, আর্ট, সবাই নিতে পারে। আর যেহেতু এটা একটা যেটা বলা, হ্যাঁ, সো এই অ্যানথ্রোপোলজির একটা পার্ট হচ্ছে সোশ্যাল অ্যানথ্রোপোলজি। এই যে আমরা পাবলিক রিডিং করি বিভিন্ন জায়গায়, কিভাবে ওয়ে অফ ইন্টারাকশন, সেই জায়গাগুলো কিছু অংশে আমরা বুঝতে পারি। প্র্যাকটিক্যাল তো অনেক সিনারিও আলাদা, কিন্তু একটা সম্যক ধারণা পাওয়া যায়। তো অ্যানথ্রোপোলজি আমি চুজ করেছি। তুমি একটু আগে বলছিলে যে এবং যে সিনিয়ররা বলতেন যে একটা মানে ইজি, সেটা আমরা একটা গাইডেন্স হিসেবে নিয়ে নিয়েছি। দ্যাটস অল। আচ্ছা, তুমি যে একটু আগে অ্যানথ্রোপোলজি প্রিপারেশন নিয়ে কথাটা বলছিলে, অপশনাল নেই, অপশনালে বেশি গুরুত্ব দিয়েছো, ওয়েটেজ দিয়েছো, ভালো কথা। তো মানে তোমার কি মনে হয়েছে টোটাল প্রস্তুতি পর্বে কোচিং নেওয়া কতটা জরুরি? কোচিং না জরুরি এই কারণে জরুরি, মানে আমি বলছি না যে দ্যাট ইজ ম্যান্ডেটারি, বা জরুরি এই কারণে যে কোচিং নিলে অনেক কিছু, মানে যেমন মেটেরিয়াল প্রিপারেশন, ঠিক আছে, একটা স্টুডেন্ট সে শিখছে, সে হি জাস্ট স্টার্টেড প্রিপারেশন, সে হাইলাইট করলো পয়েন্ট, সে তোমার আলাদা করে নোটস বানালো। কোচিং সেন্টারে কি হয়, সে ইরেসপেক্টিভ, আমি কারোর স্পেসিফিক কোনো নাম বলছি না, ঠিক আছে, ইরেসপেক্টিভ, মেটেরিয়ালটা কিছু অংশে শর্টেড করা থাকে। কোন কোন পয়েন্ট আমার আজকে রমেশ সিং বই, তুমি কম্প্রিহেনসিভ ওয়েতে অনেক সময় তোমার বেঁচে যাচ্ছে, আমি আবারও বলছি, সব মানে ইরেসপেক্টিভ এভরি ইনস্টিটিউট এই জায়গাটা কিন্তু খুব হেল্পফুল। সেই নর্থ বেঙ্গল হোক, সাউথ বেঙ্গল হোক, এই কম্প্রিহেন্সিভ পয়েন্টগুলো থাকছে। আমি আজকে মনে করো যে মানে অবশ্যই সেটা বেশি পড়া হচ্ছে, কিন্তু বেশি পড়া করতে গিয়ে আমি একটা সাবজেক্টের সময় বেশি দিতে গিয়ে আমি সেখানে আমার দ্বিতীয় প্রশ্ন ঠিক এখানেই শুরু হচ্ছে, পরবর্তী প্রশ্ন আমার এখানেই শুরু হচ্ছে যে এই যে তুমি বলছিলে সময় দেওয়ার ব্যাপারটা, টাইম ম্যানেজমেন্ট, তোমার এক্সাক্ট রুটিন কি ছিল প্রিপারেটরি ফেজে? তুমি টাইম ম্যানেজটা কি করে করতে? আচ্ছা, একটু ভ্যারি করেছে, মানে লকডাউনের সময় যা করেছি, তারপরে হ্যাঁ মানে তুমি তোমারটা বলো। আমি সকালে ম্যাথামেটিক্স এগুলো করে নিতাম, মাইন্ড ফ্রেশ থাকে। আচ্ছা, তারপরে একটা জিএস পেপার পড়তাম। হ্যাঁ, একটা জিনিস বলছি, আমি ম্যাথামেটিক্স আর হচ্ছে অপশনালটা অল্টারনেট ডেতে করতাম, কারণ কি সকালে হচ্ছে মানে আমার ক্ষেত্রে মানে মাইন্ড ফ্রেশ থাকতো, বা অনেকেরই থাকে। অ্যানালিটিক পার্টগুলো বা যেগুলো ডেসক্রিপটিভ পার্ট সকালে করা ভালো। আমি এবার কি প্রতিদিনই অঙ্ক করবো? প্রতিদিনই অ্যান্সার না। আমি সকালে মনে করো সোমবার আমি অঙ্ক করছি, বা ম্যাথামেটিক্স মানে কোয়ান্টিটেটিভ তোমার রিজনিং হোক, ম্যাথ, রিজনিং আমি খুব একটা করিনি, ক্লক ক্যালেন্ডার ছাড়া আমি বেশি কিছু রিজনিং করিনি, যেগুলো হ্যাঁ। বাকি ম্যাথ এগুলো মক টক দিতাম, ঠিক আছে, যেগুলো স্টাডি মেটেরিয়াল হোক বা বই হোক বা যাই হোক, ঠিক আছে, সেগুলো আমি প্র্যাকটিস করতাম। তারপরের দিন অ্যান্সার, আবার পরের দিন ম্যাথ, পরের দিন অ্যান্সার। তো এইভাবে 3-4 দিন ম্যাথ থাকতো, মানে এই উইকে 3 দিন ম্যাথ, 4 দিন অপশনাল, পরের সপ্তাহে 4 দিন ম্যাথ। সেটা আমি নর্মাল করোনার সময় বলছি, লকডাউনের সময় বলছি। চাকরি পেয়ে যাওয়ার পরে তারপরে কি হতো, আমি অ্যান্থ্রোটাকে প্রতিদিন সকালে লেখা মানে ফ্লো চার্ট করে লিখে করতাম, ঠিক আছে, কিন্তু ম্যাথটা দিতাম আমি রাতে। এবার জিএস পেপারটা কখন পড়তাম? জিএস পেপারটা আমি বেসিক্যালি কভার করতাম, মানে কি বলবো মানে এতটাই তখন জিএসটা আমার পুরো হয়ে গেছে, আয়ত্তে চলে এসেছিল। আমি উইকেন্ডে জিএসটা পড়তাম, মানে মনে হতে হয় বাকি দিন পড়ো, আমি তো নর্মাল ডে পরীক্ষা আসলে তো অনেক কিছু পড়তে হয়। অপশনালটা আর ম্যাথটা আমি রেগুলারলি বেশি, এটা তোমার একটা রেগুলার রুটিন ছিল। এবার কখনো যদি মনে হয় ইকোনমিক্সটা পড়া দরকার, আমি রাতে করতাম বা সকালে। সেটা কাস্টমে দেখো গতানুগতিক হয়ে থাকতে হবে এমন কোনো কথা নেই যে আমি এই রুটিনই ফলো, অর্থোডক্স রুটিন
ফ্লেক্সিবল হতে হবে। আজকে আমার এটা দরকার, অর্থোডক্সটা খুব মুশকিলও বোধ হয় সবকিছুর জন্য, জীবনের জন্য মনোটনি হয়ে যায়। আমি আজকে খালি কমিক্সই পড়ে যাচ্ছি, তো অন্য বই পড়ি, আমি দার্জিলিংয়ে যাচ্ছি, আমি ডুয়ার্সে যাই, ব্যাপারটা হচ্ছে সেই জায়গাগুলোকে ফ্লেক্সিবল করতে হবে। আচ্ছা, তুমি যে এই যে পুরো পরীক্ষার প্রক্রিয়াটা বলছো, প্রিলিমস, মেইনস, ইন্টারভিউ, তোমার অ্যাজ এ পার্সন, অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট পার্টিকুলারলি, কোন পার্টটা সবচেয়ে বেশি টাফ মনে হয়েছে? এই পুরো 3টে স্টেপের মধ্যে কোন স্টেপটা সবচেয়ে টাফ বলে তোমার মনে হয়েছে? পার্সোনালিটি টেস্ট, পিটি। কেন? এবার সেটা যদি একটু বলো, বা তোমার অভিজ্ঞতাটা যদি একবার শেয়ার করো। পিটিতে কি হয়, প্রিলিমিনসে আমরা নিজের মালিক, হ্যাঁ ইনভিজিলেটর থাকে অবভিয়াসলি, কিন্তু আমরা কি পরীক্ষা দিচ্ছি, কি লিখছি, মানে যাই লিখি ভালো খারাপ আমরা দেখে আমরা খাতা জমা দিই, জাজ করার কেউ নেই তো। আর পিটিতে হচ্ছে জাজ করার লোকজন আছে, ঠিক আছে, তারা ওনারা হয়তো বলবে না তোমাকে তোমার এটা ভুল সেটা ভুল, কিন্তু অনেক সময় যদি তোমার ব্যাড পারফরমেন্স হয়, আমাকে বলেনি যদিও কিছু, মানে অনেক সময় মানে হয়তো বলেনি, সে তো আমি ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে জানতে পারলাম বলেনি, তখন মনে হতো যদি কিছু বলে, যদি কিছু বলে, সেই জিনিসটা এটা কোথাও গিয়ে কাজ করে, একটা কনফ্লিক্ট একটা একটু হলেও তো করে। আচ্ছা, দীর্ঘ যে প্রস্তুতি পর্ব, এই 3টে ধাপ শেষ হতে কোথাও 2 বছর 3 বছর লেগে যায় একটা চাকরি জয়েন করতে, অনেক টাইম লাগে। তো এই দীর্ঘ প্রস্তুতি পর্বে কি করে একজন অ্যাসপিরেন্ট, স্পেশালি এটা শুধু অ্যাসপিরেন্টদের জন্য তুমি অ্যাড্রেস করবে, ফ্রেশার অ্যাসপিরেন্ট, তারা কি করে মনোযোগটা ধরে রাখবে, কি করে মনোযোগ ধরে রাখা সম্ভব বলে তুমি মনে করো? না, মনোযোগটা কিন্তু ধরে রাখতে হবে। আমি বলছি না যে তুমি এখন গল্পের বই পড়ো, কারণ একটা ফ্রেশারের পক্ষে, মানে আমি যতটা রিল্যাক্সড হয়ে এখন কমিক্স পড়বো, একজন ফ্রেশার অ্যাসপিরেন্টের পক্ষে সেটা সম্ভব না, ঠিক আছে, কিন্তু এনগেজ তো থাকতেই হবে। এবার সেটা পড়াশোনা করেই হোক না, আমি আজকে অ্যান্সার ভালো লাগছে না, আমি অন্য একটা বই পড়ি, কারেন্ট অ্যাফেয়ার্স দেখি, ভিডিও দেখি কারেন্ট অ্যাফেয়ার্সের, ঠিক আছে, তবে হ্যাঁ কিছু জিনিস চর্চা থাকা ভালো, যেমন ইন্টারভিউতে তো জিজ্ঞেস করবে তোমার হবি কি, ঠিক আছে, সুতরাং একটা দুটো যদি বই পড়ো অসুবিধা নেই, বাট সেটা ডিপেন্ড করছে। আমি বলবো যে যদি প্রিপারেশনের মধ্যেই থাকতে চাও, তুমি সাবজেক্ট চেঞ্জ করে করে পড়ো, ঠিক আছে, গান শোনো, ঠিক আছে, সিনেমা দেখতে বলবো না, অভ্যেস হয়ে যাবে পরে, ঠিক আছে, তুমি গান শোনো, তুমি তো তোমার কি সিনেমা দেখতে, তুমি কি সিনেমা দেখতে, যেটা অভ্যাস হয়ে গেছে, তুমি বললে অভ্যেস হয়ে যাবে পরে, তুমি কি দেখতে? ব্যালেন্স করে, এবং অনেক সময় থাকে, অনেক সময় একটু নেশার মতো হয়ে যায়, ভালো, এটা কারো অপরাধ না, এটা ভালো লাগছে আর একটা মুভি দেখি, এটা ইজ নট এ ক্রাইম, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি তোমার প্রিপারেশনের টাইমটা আবার ফিরে পাও, ধরো প্রিপারেশন ফেজে রয়েছো, তবে কোন ভুলটা এড়িয়ে চলতে, কোন একটা ভুল যেটা মনে হয়েছে এড়িয়ে চললে ভালো হতো, যার জন্য তোমার ওই যে তুমি একটা প্রথমে বললে না 19-এ আমার হয়নি, 20-তে হলো, 21-এ হয়নি, 22-এ হলো, দ্যাট ইজ দ্য প্যাটার্ন, এর কোন ভুলটা তুমি এড়িয়ে চলতে সে সময়? দেখো, ভুল তো অনেক কিছুই আছে, এবার আমি স্পেসিফিক্যালি কোনটা বলবো। আচ্ছা, তোমার এই মুহূর্তে কোনটা তুমি এখন পয়েন্ট আউট করতে পারছো না পার্টিকুলারলি? ভুল বলতে কি বলি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে আমি বলছি না যে আমি অ্যাকুরেট পারসন, ঠিক আছে, কেউই নই আমরা স্পেসিফিক্যালি কোন, তবে যার যেটা ভুল থাকে একটা জিনিস আমি বলি, ইন্টারভিউতে তো অনেক সময় বলবে যে তোমার নেগেটিভ কি, এটা বলি যে তোমার পজিটিভ দিক কি, তোমার নেগেটিভ দিক কি, বা তোমার দুটো উইকনেস বলো। একটা জিনিস দেখো, উইকনেস তুমি যাই বলো বা না বলো, একটা জিনিস অ্যাড করবে যে আমরা তো সবাই মানুষ, উই অল আর, এটা আমি ক্যাজুয়ালি বলছি, উই অল আর হিউম্যান বিংস, ঠিক আছে, মানুষ মানেই তার ভুল, মানে দোষ ত্রুটি ভুল ঠিক মিলে মানুষ। যদি আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়া হয়, বা যদি আমি এই এক্সপোজারটা পাই, বা এই মানে কি বলবো যে এই জায়গাটা আমি অ্যাচিভ করি, আমি মানে কি বলবো যে থ্রু মানে ডে টু ডে লাইফস্টাইল ইয়ে করে, অফিসে ইন্টারাকশন করে, আমার ভুলগুলোকে কারেকশন করে নেব। ভুল আছে, আজকে আছে, কালকে ঠিক হয়ে যাবে, ভুল হবে। আমি যেমন আমি দাদা করে বলছি, দাদা জিজ্ঞেস করে যে আমার ভুল, আমাকে ভুল নেই, অনেক কিছু ভুল আছে, অনেক কিছু আমি স্পেসিফিক্যালি পয়েন্ট আউট করতে পারছি। অ্যাকচুয়ালি টেকনিক্যালি কিন্তু স্যার ভুলগুলোকে শুধরে নিয়েছে, তাই 19-এ যেবার পিটিতে হলো না, 20-তে হলো, 21-এ হলো না, 22-এ হলো, তো তুমি পেশেন্স রাখতে হবে। আমি তো বললাম যে তুমি সঙ্গে তো শুধু বিসিএস না, তুমি তো এসএসসি বা কিছু নিচ্ছ, সেই পরীক্ষাগুলো দাও, রেলের পরীক্ষা এখনো এনটিপিসি হয়ে গেছে, এখন গ্রুপ ডি হচ্ছে, যারা এনগেজ আছে তারা পরীক্ষা দিচ্ছে। আর যত্ন যে এমসিকিউটা বিসিএস মেন্সে করবে, সেই এমসিকিউটা রেলে গ্রুপ ডিতে করে, সেই এমসিকিউটা রেলে এনটিপিসিতে করে, সেই ম্যাথটা রেলেও আসছে, এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13-এ আসছে। আমি ভেন্ডার ইস্যুতে যাচ্ছি না, এবার অনেক কিছু হয়েছে, যাই হোক আমি ওভারঅল বলছি যে ফেজ 13-এ আসছে, বিসিএস মেন্সে আছে, তো সব কোশ্চেনই ইন্টার রিলেটেড, এক্সেপ্ট ব্যাংকের মেন্সের রিজনিং, ওটা বাদে বাকি সবই ইন্টার রিলেটেড। তো তুমি একটা এসএসসিতে করে এসে তোমার হ্যাঁ এই কোশ্চেন এসএসসিতে এসেছে করে দিই, এই পরীক্ষাটা বিসিএসসি দিয়েছিলাম করে দিই, তো কোশ্চেন কত তো ক্যাট এক্সাম না যে নতুন করে কোশ্চেন হবে, কোশ্চেনগুলো রিপিটেড হয়। হ্যাঁ একটা জিনিস আমি বলছি, যেটা হচ্ছে মেটেরিয়ালসের সময় তো অনেক কিছু বললাম, প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু করবে, প্রিভিয়াস ইয়ার যেমন রেলের, এসএসসির,
আর কি ক্যাটেরও দেখতে পারো, যারা একটু অ্যাডভান্স লেভেল ভাবো ক্যাটের দেখতে পারো, ঠিক আছে সেগুলো। আর বিসিএস মেন্সের যে কটা পরীক্ষা আছে, হ্যাঁ বিসিএস মেন্সের পরীক্ষার জন্য বলবো ইউপিএসসি প্রিলিমসের যেগুলো আছে কোশ্চেন, তুমি 10 ইয়ার্স হোক 20 ইয়ার্স হোক, মেন্সের জন্য 20 ইয়ার্সটা অনেক হয়ে যাবে, অত এখন রেঞ্জ অনেক 15 ইয়ার 10 to 15 ইয়ার্স ইউপিএসসি প্রিলিমস দেখবে। আর ইউপিএসসির যে অপশনাল কোশ্চেন, তোমার যেটা অপশনাল, যদি কারো সাইকোলজি হয়, কারো যে হোয়াট এভার, ঠিক আছে, সেই ইউপিএসসির ইয়েটা কিন্তু দেখবে, যে তোমার অ্যানথ্রোপোলজি এই অপশনালের কোশ্চেনগুলো প্রিন্ট করে রেখে দেবে। কারণ কি বিসিএস এ যে কোশ্চেন আছে সেটা ইউপিএসসি তেও আসে, বা ইউপিএসসি যেটা আসে সেটা বিসিএস এ একদম রিপিটেড। এবং একটা জিনিস বলতে, তখন এই 5টা সাবজেক্ট স্পেসিফাই করে বললাম, এই ইয়েটাতে এই পয়েন্টে বলি যে অপশনাল কিন্তু অনেকে মাদার সাবজেক্টও নেয়, তারা সিলেক্টেডও হয়, ঠিক আছে, এবং সেটা কিন্তু যথেষ্ট মানে সেটাও কিন্তু ভালো ডিসিশন। সেটাতে ইন্টারভিউ কোশ্চেন করবে না যে কেন তুমি মাদার মাদার সাবজেক্ট, বটানি নিয়ে লোকে পাস করেছে, জুলজি নিয়েও পাস করেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে লোকে পাস করেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং লোকেও পাস করেছে। তাতে একটা সুবিধে কি হয়, তোমার ইন্টারভিউ, তোমার ওই সাবজেক্টে কি হয়, তোমার একটা ইন্টারভিউ টু সাম এক্সটেন্ট, ঠিক আছে, একদম 100% তো হবে না, আবার একটা মেনিফোল্ড কিন্তু ওই সাবজেক্টের মধ্যে সাজেস্টিভ হয়ে যায়। কারণ তুমি তোমার মাদার সাবজেক্ট ভালো, যতই তুমি কম বেশি পড়ো, তুমি জানো জিরো থাকবে না, ঠিক আছে। যে ফিজিক্সের স্টুডেন্ট সে কার্শফ লটা জানে, সে ডিটেল অ্যাপ্লিকেশন না হোক সে জানে যে রিওস্ট্যাট কি জিনিস, ঠিক আছে। যে বটানি স্টুডেন্ট সে জানে যে ইকুইজিটাম কি জিনিস, সে জানে লিভিং ফসিল কি জিনিস। তো সেই জিনিসটা সে মাদার সাবজেক্ট, সে যদি মাদার সাবজেক্টে কমফোর্টেবল হয়, আমি বটানি নিয়ে জুল অ্যান্থ্রো নিয়েছি আমার ডিসিশন, তুমি যদি বটানি নিতে চাও, তুমি যদি সব পড়ে থাকো, সব ইউ আর কমফোর্টেবল, গো ফর বটানি। তোমার তবে যেটা নেবে ভালো করে চুজ করে নেবে। কোনো সাবজেক্টে মানে খারাপ ভালো কম নাম্বার দেয় ওগুলো মিথ, তুমি লিখতে পারলে টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ এই মিথটাই আমি বাস্ট করতে চাইছিলাম, সেজন্য তোমাদের প্রশ্নটা করা। তো মোটামুটি ডাব্লিউবিসিএস পরীক্ষা এবং যে কোনো চাকরির পরীক্ষা নিয়ে সমস্ত আলোচনাটা আমরা তোমার সঙ্গে করে ফেলেছি। এবার আমরা ঢুকছি একদম ইন্টারভিউয়ের শেষ ফেজে, যেখানে আমি তোমার বর্তমান চাকরি জীবনে জাগাতে যাচ্ছি, যে তুমি তো অলরেডি বিসিএস অফিসার হিসেবে কর্মরত রয়েছো, অ্যাজ আ রেভিনিউ অফিসার ইউ আর পোস্টেড অ্যাট হলদিবাড়ি বিএলআর অফিস। তো তোমাকে আমার প্রশ্ন হলো, বিসিএস এর প্রথম পোস্টিংটা তোমার হলদিবাড়িতে হয়েছে, সেখানে তোমার কাজের অভিজ্ঞতা কেমন? আচ্ছা, কাজের অভিজ্ঞতা হবে রেভিনিউ অফিসার, বিএলআর অফিসের সেকেন্ড ইন কমান্ড আফটার বিএলআর ও স্যার বা ম্যাডাম। এবার পাবলিক ডিলিং থাকেই, ঠিক আছে। এবার কাজের অভিজ্ঞতা ভালো, কখনো কখনো কিছু যেরকম ব্লকে থাকে, আমি ওপেন ডিসকাশন করছি, ব্লকে ঝামেলা থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, পাবলিক মানে অ্যাগ্রিড পাবলিক থাকে, তা আমাদের কাজ হচ্ছে তাদেরকে তাদের সমাধান সূত্র বের করে দেওয়া। কেউ এসে অভিযোগ করলো বা কেউ এসে অ্যাগ্রিভ হয়ে দেখালো, তার মানে যে তার কাজ করবে, মানে তার যে কাজটা হবে তা না, কিন্তু সলিউশন, আজকে আমার এই সমস্যা হয়েছে, কিভাবে তাকে এগোতে হবে, কিভাবে তার সমস্যার সমাধান হবে বা হতে পারে, এই যে হিয়ারিং করা, বোথ পার্টি ডাকা, আমরা দুজনকে সুযোগ দিই। আজকে দাদা আমার নামে বললো, অফিস কিন্তু সেটা না, অফিস দু পার্টিকে ডাকবে, হিয়ারিং করে সব কিছু, সেই মানুষকে পরিষেবা দেওয়া এবং সবচেয়ে বড় কথা যে মানে সলিউশন ওয়ে আউট সেই দেওয়াটা, কিন্তু পাবলিক ডিলিং করা সেই করা, আমরা কিন্তু সেভাবে ব্লকটাকে রান করতে হয়। তো এই চাকরি করতে গিয়ে তুমি কি কোনো পার্টিকুলার চ্যালেঞ্জ ফেস করেছো? এই যে তোমার যে 1-1.5 বছরের চাকরি জীবন, কর্মজীবন, ব্লকে কিছু ঝামেলা হয় সেটা তো মিটেও যায়, আর তো বা কিছু অ্যাচিভমেন্ট যেটা তোমার মনে হয়েছে যে এই কাজটা করতে পারে, মনে হলেও বিং আ পার্ট অফ দিস ডিপার্টমেন্ট তুমি কিছু সার্ভ করলে, যেটা মনে হয়েছে এই একটা পার্টিকুলার কাজ যেটা মনে হয়েছে এক্সট্রিমলি মানে তুমি গর্বিত হয়ে ফিল করেছো তুমি? এই একটা আমাদের সেকশন একটা আছে এনিমি প্রপার্টি, আমি এখানেই জানতে চাইছিলাম। সেটাতে একটা একটু হ্যাঁ একটা কিছু এনিমি প্রপার্টি আমি গভর্নমেন্টের মানে ভারত সরকারের নামে রেকর্ড করেছি। তো সেটাই মানে আলাদা করে আর কি, আমাদের কাজ তো মিউটেশন করা, ওয়ারিশ ইন বিয়ে করা, ব্যাস, যে কনভার্সন তো বিএলআর স্যার বা ম্যাডাম করেন, এইটাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে তোমার কাছে, যে এই যে চাকরিটা ডাব্লিউবিসিএস, সকলে যারা অ্যাসপিরেন্ট রয়েছে, যারা আজকে এতক্ষণ ধরে পডকাস্টটা শুনছে, তোমার কথা শুনছে, আমার প্রশ্ন শুনছে, তো তোমার কি মনে হয় এই চাকরিতে জয়েন করে যোগদান দেওয়ার পর সমাজের ক্ষেত্রে কতটা ইতিবাচক প্রভাব ফেলা যায় বা কতটা ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব? হ্যাঁ, সমাজে অনেকটা ইতিবাচক ফেলে, কারণ ডাব্লিউবিসিএস আমি সব পোস্ট বলছি, এক্সিকিউটিভ থেকে শুরু করে গ্রুপ যত আছে, আমাদের কাজ কিন্তু বেসিক্যালি মানুষের জন্য। আজকে অফিসারদের উপর হ্যাঁ অবশ্যই ক্লারিক্যাল স্টাফদের তো গুরুত্ব আছে অবভিয়াসলি, কিন্তু সবটা নিয়ে একটা সব নিয়ে একটা সেটআপ, একটা আমাদের বলতে পারি যে আমাদের ব্লকে ফ্যামিলি,
ঠিক আছে, কিন্তু মানে মানুষকে পরিষেবা দেওয়ার যে প্ল্যাটফর্ম, সে ব্লক, সাব ডিভিশন, জেলা লেভেলে হোক, মানুষরা সবার আগে কিন্তু আমাদের কাছে আসে যে আমার এই সমস্যা হয়েছে। তো সেই যে সলিউশন করা অথবা সলিউশনের কি কি হবে, কি সলিউশন সেগুলো বলে দেওয়া, তাতে মানুষের সহুলিয়াত যেটাকে হিন্দিতে বলে, সেই সহুলিয়াত তাকে রিলিফটা দেওয়া, সেই জায়গাগুলো কিন্তু WBCS। আর যেহেতু তুমি বস অফিসের, মেবি অফিস হেড অথবা সেকেন্ড ইন কমান্ড, তো সেখানে তোমার যেটা পাওয়ার আছে, তোমার ইনস্ট্রাকশনে স্টাফরা কাজ করবে, তো সেইভাবে তুমি তোমার ডিসিশন মেকিং একটা পাওয়ার থাকে, সেই নিজের ডিসিশন মেকিং সেই জায়গাটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা, সেটা WBCS এর থেকে কিন্তু অনেকাংশে। তুমি উত্তর দেওয়ার সময় একটা শব্দ উচ্চারণ করলে, এটা উর্দু শব্দ সহুলিয়ত। মানে এখান থেকে কিন্তু আমি বুঝতে পারলাম যে তোমার গান শোনার একটা ব্যাপার রয়েছে। গান শুনতে পছন্দ করো বই পড়ার সঙ্গে সঙ্গে? হ্যাঁ। প্রিয় গায়ক যদি বলো? অনেক আছে, তাও নাম বলো প্রিয় গায়কের। অরিজিৎ সিং আছে, শ্রেয়া ঘোষাল আছে, সবারই পছন্দের। সবাই আগে কিশোর কুমার। আমি এই মুহূর্তে লাস্ট কি সিনেমা দেখেছো যেটা তোমার খুব ভালো লেগেছে? খুব ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে, তোমার মনে হচ্ছে যে বেশ তুমি মজা পেয়েছো, উপভোগ করেছো সিনেমাটা দেখে? আমি এটাই বলছিলাম, তুমি সাইয়ারা দেখেছো? ভালো লাগছে। যাই হোক, আমরা ওখানে ওই ফিল্মের প্রমোশনে যাচ্ছি না। আমি আমার পরের প্রশ্নে আসছি। যেদিনকা তুমি মেরিট লিস্টে নিজে নামটা দেখতে পেলে, তুমি জানলে যে তুমি সফল, সেই অভিজ্ঞতাটা, সেই মুহূর্ত, সেই মাহেন্দ্রক্ষণটা সম্পর্কে কিছু বলো। তোমার কি ফিল হয়েছিল? তোমার মাহেন্দ্রক্ষণ কিছুই না, অফিসে খাওয়াতে হয়েছে, কিছু পয়সা বেরিয়ে গেছে, আর কিছু না। কারণ BCS এ যতগুলো রেজাল্ট এসেছে তখন ইন সার্ভিসে ছিলাম, অলরেডি ছিলে, ও ক্লার্কশিপে ছিলাম তখন, তখনও খাওয়াতে হয়েছে। তোমাকে বারবার মানে এরপরেও কি তুমি আগামীতে 23-এর পরীক্ষা দিয়ে রেখেছো আমি জানি, তোমাকে কি আবার খাওয়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে? আমি আর মানে অ্যাপিয়ার হয়তো করবো না, কারণ আমার একটা যেটা ছিল যে মানে এমন একটা মানে পোস্টে সিলেক্ট, মানে সার্ভিসে হোক যেটাতে মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকে, ফ্যামিলি টাইমও থাকুক, আর মানে ফ্যামিলি মানে নিজস্ব টাইমও থাকুক, আর মানে অফিসের টাইমও থাকো। আমি অফিসে লোক আসলো না, আমি ফ্যামিলি টাইম কাটাচ্ছি সেটা না, আমার নিজের টাইম থাকবে, অফিসের টাইম, সেটা যেটা ব্যালেন্সটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট। এটা যে ডিপার্টমেন্টে পেয়েছি সেটা আছে, এখন যেটা আরতে আছে সেটাতেও আছে, তো সুতরাং আর মানে দেওয়ার তো আর আমার কোনো পোস্ট আর চুজও নেই। রেভিনিউ সার্ভিস ছাড়া কিন্তু আমার মনে হয় না যে সেটাতে আমি আর অ্যাপিয়ার করবো, ঠিক। কারণ রেভিনিউ সার্ভিসে LS এর থেকে অনেক চাপ। মানে তোমাকে আবার নতুন ডিপার্টমেন্টে খাওয়াতে হবে কিনা সেটা 2023-এর রেজাল্ট মেধা তালিকা বলবে, কিন্তু আমার সত্যি অ্যাপিয়ার করার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা জেনে নিলাম যেগুলোতে মানে যদি বাই চান্স তুমি অ্যাপিয়ার করো, তার মানে আমরা আবার পডকাস্টে বসবো তোমার সঙ্গে। হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা চলো সিদ্ধান্ত, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি আজকে পডকাস্টের। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যে তুমি অ্যাকচুয়ালি সবটাই বলে দিয়েছো, খুব সুন্দর করে গুছিয়ে তুমি পুরো বিষয়গুলোকে উপস্থাপন করেছো। আমার শেষ প্রশ্ন এটাই, যারা পর্দার উপরে রয়েছে, যারা পডকাস্টটা দেখলো এতক্ষণ ধরে ধৈর্য ধরে, যারা WBCS নিয়ে এগোতে চায়, সামনে যারা রয়েছে যারা WBCS নিয়ে অ্যাসপিরেন্ট যারা এগোতে চায়, তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাও? আচ্ছা, তাদের জন্য হচ্ছে যে পেশেন্স রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই অনেকটাই টাইম মানে সময়টা মানে লাগছে এখন, মানে কনকারেন্ট যা সিনারিও, আমি সেগুলো বিস্তারিত বলবো না, সবাই জানে, ঠিক আছে, কিন্তু পেশেন্স রাখতে হবে। আমি যদি ছেড়ে দিই তাহলে সেটা জীবনেও হবে না। আমি যদি লেগে থাকি, হ্যাঁ হোক না, আমি কি বলি, যারা ফ্রেশার তারা তো কনকারেন্টলি আরও চাকরির প্রিপারেশন নিচ্ছে, আর যারা ইন সার্ভিস আছে তারা তো BCSC শুধু নিচ্ছে, তো অসুবিধা নেই, তো আমি শুধু WBCS-এরই প্রিপারেশন নিচ্ছি। তো পেশেন্স নিয়ে এগোতে হবে, এছাড়া আর কোনো তো অপশান না। আমি এখন বলবো না যে মানে তোমরা এই করো, সেটা বলা ঠিক না। অ্যাজ এখানে একটা পডকাস্টে একটা এডুকেশনাল হাবে বসে তো প্রিপারেশন নাও, ঠিক আছে। যারা ফ্রেশার তারা মানে বিভিন্ন এক্সামের নাও, যেরকম আগে বললাম, আর যারা ইন সার্ভিস আছে BCS টার্গেট করে পড়ছো, তারা সেভাবে ফোকাস করে, তাদের তো ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে, অসুবিধা নেই। আর যারা ফ্রেশার তারা যেহেতু সময়টা বেশি পাচ্ছে, ইউটিলাইজ দ্য টাইম, ঠিক আছে। টাইম ইউটিলাইজেশন বা টাইম ম্যানেজমেন্ট আর ফোকাস, এটা কিন্তু খুব দরকার। আজকে এই যে পডকাস্টটাতে আমি স্যারের সঙ্গে এতক্ষণ আড্ডা দিলাম, সিদ্ধান্তর সঙ্গে গল্প করলাম, তো একটাই মানে কনক্লুডিং পয়েন্ট রয়েছে, যে সকল অ্যাসপিরেন্টরা মাঝপথে ভেবেছো পরীক্ষাটা দেবে না, ছেড়ে দেবে, যারা হতাশায় ভুগছো, আমার মনে হয় স্যারের এই কথাগুলো তাদেরকে অনেক অনেক বেশি মোটিভেট করবে। এবং স্যার যেগুলো টিপস দিয়েছেন প্রতিটা প্র্যাকটিক্যাল টিপস, এমন কোনো ওভার দ্য টপ কিছু বলা হয়নি যেটা সম্ভব না, যার সঙ্গে বাস্তবে কোনো যোগ নেই। মানে স্যার কিন্তু ডিটেলসে ধরে পুরোটা আলোচনা করেছেন, যেটা বললাম যে আমি আর্টসের ছেলেকে বলবো না যে ভাই তুই একদম সবটাই ওভাবেই গ্রাসরুট লেভেল থেকে, মানে
ম্যাগাজিনটা পড়তে হবে, ওটা আমি বলছি যে ওটা বারবার বলছি, কারণ জেনারেল সায়েন্সটা কিন্তু গেম চেঞ্জার, ম্যাথও এখন কম বেশি সবাই করে, খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। ম্যাগাজিনটা কিন্তু মাস্ট। আমি বারবার ফোকাস করছি আরিয়ান্তের বই, বাকি তো বই সবই জানে, যে হিস্ট্রি পুনাম দার যে সবই জানে, ঠিক আছে, জিওগ্রাফি আছে, তোমার আছে অনেক বই আছে কম বেশি, ঠিক আছে, কিন্তু এই জেনারেল সায়েন্স আর ম্যাথটা কিন্তু ভাইটা, আর অপশনাল যার যে আছে ব্যাস। তো যাই হোক, পুরো আড্ডাটা আমাদের এখন শেষের দিকে, আড্ডা প্রায় শেষ। সিদ্ধান্তকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থেকে এত রকম প্রশ্ন তার এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য, গুছিয়ে বলার জন্য। এবং যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদেরকে আমি বলছি যে অনুষ্ঠান শেষ, পডকাস্টটা প্রায় শেষের দিকে। তো আমি বলছি যারা যে সকল অ্যাসপিরেন্ট রয়েছো, যারা ভাবছো ওপারে বসে যে আবার প্রিপারেশনটা শুরু করবে, তারা অবশ্যই প্রিপারেশন শুরু করার জন্য অনলাইন এবং অফলাইন দুই মোডেই কোচিং অ্যাভেলেবল। তোমরা কলেজ পাড়া শিলিগুড়ি দ্রোণাস ইনস্টিটিউটে এসে যোগাযোগ করতে পারো। অনলাইন এবং অফলাইন দুই মোডেই কোচিংয়ের এখানে সুবিধা উপলব্ধ আছে। তো যাই হোক, আজকে এতটুকুই, ধন্যবাদ। আমি আবার কোনো পডকাস্টে, নমস্কার, হ্যাভ এ ভেরি গুড ডে এভরিওয়ান। আমি আবার কোনো পডকাস্টে অন্য কোনো আমার বন্ধু বা কলিগকে নিয়ে আবার এসে উপস্থিত হবে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি ধন্যবাদ সকলকে।